হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাসটাতে। তোমরা আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটা নতুন জিওগ্রাফি ক্লাসে। তোমরা সবাই এখন এসএসসি 25 থেকে হয়ে গেছো এইচএসসি 27। সো এইচএসসি 27 ব্যাচে তোমাদের আজকের একটা জিওগ্রাফি ক্লাস, এটা একটা বেসিক বিল্ডিং ক্লাস। অর্থাৎ এই টাইমটাতে আমরা জিওগ্রাফির বেসিকটা তৈরি করবো। জিওগ্রাফিতে আমরা অনেক টপিক পড়ি, তাই না? জিওগ্রাফিতে আমরা সেকেন্ড পেপার আজকে পড়বো। সেকেন্ড পেপারে আমরা একটু আমাদের জনসংখ্যা, আমাদের পৃথিবীর বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের এলিমেন্টস, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। কিন্তু আজকে ক্লাসটাতে আমরা আমাদের পৃথিবীর আরেকটা গুরুত্বপূর্ণ, পৃথিবী না, এটা আমাদের দেশ বলো, আমাদের পুরো বিশ্বের একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্টস, সেটা হচ্ছে জনসংখ্যা। আজকে আমরা জনসংখ্যা নিয়ে পড়াশোনা করব। সো তোমাদের সকলকে আজকের এই ক্লাসটাতে ওয়েলকাম জানাচ্ছি। যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ফ্রি আমাদের এই লাইভ ক্লাসটা বুক করেছো, অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই আছো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট না, তারা আমাদের এই অনলাইন ক্লাসটা একটা ডেমো ক্লাস হিসেবে তোমরা বুক করেছো, এবং আজকে তোমরা এই বেসিক বিল্ডিং ক্লাসটা করে তোমরা মূলত আমাদের কাছ থেকে কিছু জিনিস শিখবা। ঠিক আছে? তো আজকে তোমাদের দুইটা গ্রুপকেই আমি ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তোমরা অনেকেই আমাকে এসএসসি তে পেয়েছো, তোমরা অনেকেই 2025 সালে যারা এসএসসি দিয়েছো তারা কিন্তু আমাকে তোমরা পেয়েছো। এসএসসি 25 এ তোমরা আমাকে জিওগ্রাফিতে পেয়েছো, ঠিক আছে? তোমাদের জিওগ্রাফি ক্লাসটাতে আমি কিন্তু তোমাদের এসএসসি জার্নিতে ছিলাম, অর্থাৎ তোমাদের কোন টপিকগুলো পড়তে হবে, জিওগ্রাফির প্রত্যেকটা বই কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি, ঠিক আছে? বই থেকে শুরু করে জিওগ্রাফির আমাদের এফআরএল ক্লাস হয়েছে, জিওগ্রাফিতে আমরা তোমাদের ওয়ান শট লাইভ ক্লাস নিয়েছিলাম। সো তারই ধারাবাহিকতা আজকে আমাদের একটা এইচএসসি 27 এর জিওগ্রাফি ক্লাস। আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। তোমাদের এই জিওগ্রাফি ক্লাসের মাধ্যমে তোমাদের কন্টেন্ট গুলো আমরা 100% ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? অলরাইট। সো আমাদের সাথে কারা কারা আছো আমি একটু প্রথমেই দেখে নেই আমার সাথে কারা আছো এসএসসি 25 এইচএসসি 27 থেকে। আমার পরিচয়টা আমি একটু পরে দিব, তার আগে আমি একটু তোমাদের নামগুলো পড়ি। নাহিদ সিজান আছে আমার সাথে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বলছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। নাজিফা আঞ্জুম আছে আমার সাথে আছে তাসনিম মায়া যুক্ত হয়েছে আমার সাথে যুক্ত হয়েছে রুদ্র ঘোষ আমাকে চেনে, ও বলছে আমার নামটা বলে দিচ্ছে সবাইকে। আচ্ছা, সায়েন্স থেকে আর্টসে আসছে মেহেদি হাসান রাব্বি, কোনো সমস্যা নাই। সায়েন্স থেকে আর্টসে আসা মানুষ আসলে তুমি যে খাপ খাওয়াতে পারবা না ব্যাপারটা এরকম না, তুমি 100% খাপ খাওয়াইতে পারবা। ফাতেমা যুক্ত হয়েছে আমার সাথে, সুমাইয়া যুক্ত হয়েছে আমার সাথে, নাহিদ সিজান যুক্ত হয়েছে, ওয়াও। তাসনিয়া খান মজলিস যুক্ত হয়েছে আমার সাথে যুক্ত হয়েছে। আরো দেখতে পাচ্ছি চয়া যুক্ত হয়েছে, শামসুল ইসলাম ফাহাদ যুক্ত হয়েছে এবং বলতেছে যে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম লিমন। ভেরি গুড, ওকে। যুক্ত হয়েছে আমার সাথে ফারিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হয়েছে আমার সাথে মিম দেখতে পাচ্ছি, তাসপিয়া আক্তার বৃষ্টি যুক্ত হয়েছে, মাহফুজ যুক্ত হয়েছে, শান্ত দে এসএসসি 25, ইয়েস আমার ফেভারিট এসএসসি 25 এবং এইচএসসি 27। মিম আক্তার যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি, মাহিয়া জান্নাত মুন্নি যুক্ত হয়েছে, আরো দেখতে পাচ্ছি তাসনিয়া খান যুক্ত হয়েছে আমার সাথে, সুমাইয়া আক্তার যুক্ত হয়েছে, চয়া নিউ স্টুডেন্ট, চয়া তোমাকে ওয়েলকাম। আমি কিন্তু তোমাদের এখন ক্লাস নেই। সো আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এবং আমাদের প্রথম ক্লাস না, আমি তোমাদের এসএসসি তে পরীক্ষার আগে অনেকগুলো ক্লাস তোমরা পেয়েছো। আমার নাম হচ্ছে ইয়াসিন, তোমরা অনেকেই জানো। আরাফাত, আরেকটা হচ্ছে লিমন, এটা হচ্ছে আমার ডাক নাম। সো আমাকে তোমরা লিমন ভাইয়া বলে সবাই জানো। এবং আমার স্টুডেন্টরা যারা আছে ওদের একটা স্লোগান আছে, ঠিক আছে? সেটা হচ্ছে লিমন ভাই ইজ হিয়ার, জিওগ্রাফি হবে ক্লিয়ার। ঠিক আছে? আমি যে সাবজেক্ট পড়াই সেই সাবজেক্টটা আমি চেষ্টা করি একদম পরিষ্কার করার জন্য, ঠিক আছে? ইয়েস, মুন্নি আমার সাথে যুক্ত হয়েছে, আমাকে অনেকেই তোমরা চিনো। আমি একটু দেখি তো কারা কারা এসএসসি 25 এ লিমন ভাইয়ের ক্লাস করছো, আমি একটা পোল দিব, ঠিক আছে? ক্লাস করেছো? লিমন ভাইয়ের ক্লাস কি করেছো? লিমন ভাইয়ের ক্লাস কি তোমরা করেছো? যারা তোমরা পোল না, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, আমি একটু বোঝার চেষ্টা করি যে আমার ক্লাস তোমরা কতজন করেছো আগে, কতজন তোমরা করো নাই। রিয়াসা যুক্ত হয়েছে আমার সাথে, মাইশা বলতেছে মাইলস্টোন, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি বাধ্যতামূলক। ভেরি গুড, ঠিক আছে, তাহলে তোমার জিওগ্রাফি পড়তে হবে। ওকে, তাসপিয়া একটা বৃষ্টি আমার নিউ স্টুডেন্ট, ভেরি গুড। আমার সাথে আরো আছে দেখতে পাচ্ছি শরীফা ইসলাম ইশফা বলতেছে ভাইয়া এর আগে ক্লাস হয় না, হয়েছে।
এর আগে তোমাদের সৌরভ ভাইয়া, সিমেন্স ভাইয়া ক্লাস নিয়েছে, আজকে আমি তোমাদের ক্লাস নিব এবং আমাদের ট্যাগলাইন ইনশাআল্লাহ ক্লাসের পর আমরা প্রত্যেকে বলবো লিমন ভাইয়া ইজ হিয়ার, জিওগ্রাফি হবে ক্লিয়ার। চলো শুরু করে দিই। এই যে অনেকে তোমরা ক্লাস করেছো, অনেকে করো নাই। এসএমপি তে ছিল অনেকে, ইয়েস এই তো এসএমপি তে আমার অনেক স্টুডেন্ট ছিল, ওরাই বলতে পারবে, ওরা সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে, অনেকে এ প্লাস পেয়েছে। ঠিক আছে, জিওগ্রাফিতে ভালো করছে তোমাদের জিওগ্রাফি। তারপর তোমাদের হচ্ছে ইনফ্যাক্ট পৌরনীতিও আমি পড়াই অনেক ক্ষেত্রে, সো তোমাদের এই টপিকগুলো আমি পড়াতে পারবো। আচ্ছা, এবার তোমাদেরকে চলো আমি পড়াশোনা শুরু করে দেই। আমার নাম তো দেখলাম, আমার নাম হচ্ছে লিমন ভাইয়া। ঠিক আছে, ওকে। যারা ভর্তি হও নাই, এইচএসসি যেহেতু চলে আসবে খুব দ্রুতই, সময় অনেক কম, ভর্তি হয়ে যাও। আচ্ছা চলো, আজকে আমরা পড়বো হচ্ছে জনগণ। তোমাদের মধ্যে এই টপিকটা তুলনামূলক সহজ মনে হইতে পারে, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন শতভাগ আসার চান্স। সেই জন্য এই টপিকগুলো যখন আমরা পড়বো তখন আমাদের সহজ টপিকগুলো, যত জটিল বিষয় আছে এগুলো সহজভাবে বুঝতে হবে। অল্প অল্প যে টপিকগুলো আছে যেগুলো একটু তুলনামূলক কঠিন, ওগুলো আমাদের একটু সহজ করে বুঝতে হবে। যেমন আজকে আমরা পড়তেছি জনসংখ্যা। জনসংখ্যা তোমরা অনেকে মনে করতে পারো যে জনসংখ্যা নিয়ে পড়ার কি আছে। জনসংখ্যা, এটা তো আমরা জানি বাংলাদেশে একটা সমস্যা। তো এই জনসংখ্যা সমস্যাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এটা নিয়ে আমরা ক্লাস 6 থেকে পড়তেছি, 7 থেকে পড়তেছি, বলবা কিনা? কিন্তু এইচএসসি তে এখানে এমন কি আছে যেটা আজকে আমাদের পড়তে হবে। এখানে মূলত মনে রাখবা, আজকে আমরা পড়বো জনসংখ্যার উপাদানগুলো কি কি, কিভাবে হিসাব করা যায়, এবং এই জনসংখ্যার কতগুলো ভ্যারাইটি আছে, কতগুলো ভাগ আছে, এটা আমরা খুব সুন্দর করে পড়বো। ঠিক আছে, আচ্ছা প্রথমত ডেমোগ্রাফিক এলিমেন্টস অফ পপুলেশন বা জনসংখ্যার জনমিতিক উপাদান, মানে একটা দেশের জনসংখ্যার মধ্যে কত কত উপাদান থাকতে পারে। যেমন ধরো একটা দেশের জনগণের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি। তোমরা একটু চিন্তা করো, জনগণ, তুমি যদি বলো জনগণ, এটা খুব জেনারেল একটা কথা, বোঝা যায় না যে তুমি কাদের কথা বলতেছো। তুমি কি নারীর কথা বলতেছো, পুরুষের কথা বলতেছো, বৃদ্ধের কথা বলতেছো, নাকি তুমি কোনো নির্দিষ্ট জনসংখ্যার কথা বলতেছো? কথাটা কিন্তু ভেগ, পরিষ্কার না। আমরা এই জনগণের বিভিন্ন উপাদানগুলো, অর্থাৎ জনসংখ্যাকে কত কত উপায়ে তুমি কাজে লাগাতে পারো, সেটা নিয়ে আমরা আজকে পড়ার চেষ্টা করব। এখন দেখো এখানে সুন্দর করে একটা সংজ্ঞা দিছে, জনমিতি বা এই জনসংখ্যার জনমিতিক উপাদান হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞান, অর্থাৎ এটা একটা নলেজ যেখানে জনসংখ্যার বৈশিষ্ট্যকে আমরা চিহ্নিত করি, যে একটা পপুলেশন এটা কি পুরুষ, নারী, নাকি এটা গ্রোয়িং, নাকি এটা কমতেছে। অনেক ভ্যারাইটি আছে। বাংলাদেশের জনসংখ্যা কি বাড়তেছে, সেটা একটা জনসংখ্যার বৈশিষ্ট্য, এটা জনসংখ্যার জনমিতিক উপাদান। পরিষ্কার? সো জনসংখ্যার জনমিতিক উপাদান হচ্ছে একটা পপুলেশন বা একটা গ্রুপ অফ পিপলের বৈশিষ্ট্যটা কি। অনেক ধরনের বৈশিষ্ট্য হতে পারে, এগুলো আমরা একটা একটা করে দেখব। অনেকগুলো গাণিতিক বিশ্লেষণ আছে এবং এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদানের নাম সম্পর্কে দেখব। এর বাইরেও অনেকগুলো উপাদান আছে। ফার্স্টলি, একটা পপুলেশনের কত রকমের বৈশিষ্ট্য হইতে পারে। বৈশিষ্ট্য মানে কি? একটা পপুলেশন সম্পর্কে বিভিন্ন তথ্য। যেমন ধরো জনসংখ্যার আকার। আকার মানে হচ্ছে এই জনসংখ্যাটি কি অনেক বড় নাকি ছোট। জনসংখ্যাটার কি ঘনত্ব কেমন। ঘনত্ব মানে কি? ঘনত্ব হচ্ছে, মনে করো একটা দেশ যদি এরকম হয়, মনে করো এইটুকু একটা জায়গা, এই জায়গাটায় তার কত ঘনত্ব মানে কি? একটা জায়গায় জনসংখ্যার আধিক্য, কতটুকু মানুষ ওখানে বসবাস করছে, এটা আমরা একটা গাণিতিক উপায়ে প্রকাশ করি। তো এই জনসংখ্যাটার ডেনসিটি কেমন, তারা কি এক জায়গায় সবাই নাকি ছড়াই ছিটে আছে। কথাগুলো বুঝো, কিন্তু যারা সায়েন্স থেকে আসছো তাদের অনেক সময় জটিল লাগতে পারে, আমি যত সহজ করে বলা যায় তত সহজ করে বলবো। আর যারা আর্টসের আছো তারা বলবা ভাইয়া এগুলো তো অনেক সহজ মনে হচ্ছে। সহজ মনে হচ্ছে কারণ সহজ করে বলতেছি। সো কথাগুলো এক কান দিয়ে ঢোকাও, মাথার মধ্যে স্থান দাও, নোট করো, বোঝার চেষ্টা করো। জনসংখ্যার ঘনত্ব কেমন, অর্থাৎ এটা কি এক জায়গায় নাকি অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। বয়স কাঠামো কেমন, ওদের কত বয়স আছে, ওরা কি তোমার বাচ্চা কাচ্চা,
সবার বয়স কি তরুণ, সবাইকে অনেক বেশি বা মধ্যবয়স্ক নাকি বৃদ্ধ, এই জনসংখ্যার এক একটা স্ট্রাকচার থাকে। উৎপাদনশীলতা কেমন, ওরা কিভাবে কাজ করে, ওদের জন্মহার কেমন, মৃত্যুহার কেমন, ওদের লিঙ্গ অনুপাত কেমন, মানে ছেলে ও মেয়ের অনুপাত কেমন, এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলতে পারি একটা পপুলেশন বা একটা জনসংখ্যার বৈশিষ্ট্য বা জনসংখ্যার জনমিতিক উপাদান। প্রত্যেকটা উপাদানকে আমরা এক এক করে শিখবো। প্রথমে শুরু করা যাক আকার দিয়ে। আমরা আজকে বাংলাদেশের পপুলেশনটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের বিশ্বে যদি আমি পুরো জনসংখ্যার কথা চিন্তা করি, আমাদের বিশ্বে কিন্তু অনেক জনগণ, মানে মিলিয়ন মিলিয়ন জনগণ আমাদের বিশ্বে আছে। এই পপুলেশনটাকে আমরা দেখি, এই পপুলেশনটার আকারটা কেমন, আমরা অনুপাতটা দেখতেছি। মনে করো বিশ্বের জনগণ আমাদের 1800 সালে ছিল 0.9 বিলিয়ন। এগুলো মুখস্থ করতে হবে না, ঠিক আছে। 1900 সালে 1.65, 1960 সালে 3 তোমার বিলিয়ন ছিল, 80 সালে বাড়ছে, 15 সাল এম করতে করতে 2015 সাল পর্যন্ত 7.4 বিলিয়ন, এবং এটা 2040 সালে 9.2 বিলিয়ন হওয়ার কথা। অলরেডি আমরা 9 বিলিয়নের কাছাকাছি চলে যাব, 7 তো ক্রস করে অনেক আগে চলে গেছি। সো আমাদের এই যে পপুলেশনের আকারটা, আমাদেরকে যদি কখনো বলে যে কোনো একটা পপুলেশনের জনমিতিক উপাদান নির্ণয় করো, তুমি যদি আকারটা নির্ণয় করে বলো যে একটা উপাদান নির্ণয় করলাম, ওটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। সো আকার, কোন একটা জনসংখ্যার আকার যদি আইডেন্টিফাই করতে পারো, সেটা বিশ্ব জনসংখ্যার হোক বা কোনো একটা কান্ট্রির হোক, এটা জনসংখ্যার জনমিতিক উপাদানটা তুমি চিহ্নিত করলাম। ওকে, সো আমাদের জনসংখ্যাটা বাড়তেছে। এবার একটু দেখো, এতক্ষণ তো আমরা ওয়ার্ল্ড দেখলাম, পুরো পৃথিবী দেখলাম, এবার কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ডেমোগ্রাফি বা আমাদের জনসংখ্যার আকারটা কেমন। বিশ্বের সব থেকে জনবহুল দেশ হচ্ছে চীন, এটা এগুলো এরকম এমসিকিউতে পাইতে পাবা তোমরা, ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে। ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল। এখানে দেখো একটা হচ্ছে সবগুলো মিলিয়নে আছে। তোমরা যদি শাহজাহান স্যারের বইটা পড়ো, শাহজাহান স্যারের বইতে কিন্তু আমাদের কোটিতে দেওয়া আছে। সো তোমরা বই কোনটা কিনবা, শাহজাহান স্যারের বইটা কিনবা, জিওগ্রাফি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই, বুঝছো? ওকে, চীন, তারপর আছে ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল। ব্রাজিলটাই হচ্ছে এখানে তোমাদের দেখো অনেক জনসংখ্যা, বাট এদের থেকে তুলনামূলক কম। সবচেয়ে বেশি হচ্ছে 1415 মিলিয়ন, 1354 মিলিয়ন, 326 মিলিয়ন। এটা তোমরা কোটিতেও মনে রাখতে পারো। আর মনে রাখার আমার মনে হয় এটা খুব প্রয়োজন আছে। এখানে তোমরা জাস্ট প্রথম কান্ট্রিটা বা সেকেন্ড দুইটা কান্ট্রি মনে রাখলেই তোমার জন্য ইনাফ। আচ্ছা, আর 6 থেকে 7 এখানে যদি দেখি আমরা, বাংলাদেশ আছে 8 নম্বরে তোমার বইয়ের তথ্য মতে। তার আগে আছে নাইজেরিয়া এবং আমাদের পরে রাশিয়া এবং মেক্সিকো। রাশিয়া এত বড় একটা কান্ট্রি, আমাদের থেকে কম জনগণ, বাংলাদেশের জনসংখ্যা বেশি। তার মানে কি, আমাদের ঘনত্বটা তুলনামূলক বেশি, মানে এক জায়গায় অনেক মানুষ, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম পৃথিবীর জনবহুল দেশ বাংলাদেশ সহ পৃথিবীর একটা করে জনমিতিক উপাদান আমরা বের করতে পারতেছি সবাই। আমাদেরকে সায়েন্সের যারা আছো তাদেরকে যখন বলা হয় যে তোমাদেরকে যদি বলা হয় জনমিতিক একটা উপাদান নির্ণয় করো, তোমরা এখান থেকে জনমিতিক উপাদান নির্ণয় করতে পারবা, ঠিক আছে। নামাজের সময় ক্লাস কেন, নামাজের সময় তো না, তুমি এশার নামাজটা তো পড়তে পারবা, সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশন নাই। তুমি ক্লাসের আগে অথবা ক্লাসের পরে নামাজটা পড়ে নিও, কেমন? আচ্ছা, সো এই মিলিয়নে আমরা হিসাব করবো, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তোমরা এটা থেকে দেখতে পারো, বোর্ডে অনেক সময় মিলিয়নের প্রশ্নটা দেয়, সেই জন্য তোমাদের স্লাইডে মিলিয়নে দেওয়া, বুঝছো? আচ্ছা, এবার আমরা একটা পড়লাম পৃথিবীর জনবহুল দেশগুলোতে তোমার হচ্ছে আকারটা আমরা করলাম। এবার একটা আমরা প্রোডাক্টিভিটিটা একটু দেখি। প্রোডাক্টিভিটি বা জন্মহার, এটা আমরা এবার দেখব। একটা এলিমেন্ট পারছি, এবার আমরা যাব হচ্ছে প্রোডাক্টিভিটি, অর্থাৎ একটা ডেমোগ্রাফিক পপুলেশনের জনসংখ্যার দ্বিতীয় বৈশিষ্ট্য, যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বা বার্থ রেট। নারীদের সন্তান ধারণ করার ক্ষমতা বা সামর্থ্যকে সমাজবিজ্ঞানী জনবিজ্ঞানগণ
সমাজবিজ্ঞানী এবং যারা কিনা আছেন তারা বলছে ফ্যাকান্ডিটি, এবং প্রকৃত সন্তান ধারণ অর্থাৎ জন্মদানকে বলা হয় ফার্টিলিটি। এখানে চমৎকার একটা আলোচনা আছে, আলোচনাটা একটু দেখো, আমি এই সাইডটাতে লিখতেছি। একটা হচ্ছে ফ্যাকান্ডিটি, আরেকটা হচ্ছে ফার্টিলিটি। পার্থক্য আছে কিন্তু, তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। ফার্টিলিটি এটা একটু বুঝতে হবে, এখন মনোযোগ দিতে হবে। কঠিন লাগতেছে মুন্নি, মনোযোগ দিতে হবে। আমি তো সহজ জিনিস পড়ালাম, এখন তো কঠিন জিনিসে ঢুকি নাই, তো সহজ লাগবে, একটু মনোযোগ দাও। ফ্যাকান্ডিটি আর ফার্টিলিটি। স্যার ফ্যাকান্ডিটি ফার্টিলিটি কি? জন্মহার মানে কি? কতজন বাচ্চা জন্মগ্রহণ করতেছে একটা অনুপাতে, এখানে সেটাকে বলা হবে ফার্টিলিটি, যে কতজন বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চা হয়ে গেছে, ডান, এটাকে বলা হবে ফার্টিলিটি। আর ফ্যাকান্ডিটি হচ্ছে কতজন নারী পটেনশিয়াল আছে। পটেনশিয়াল মানে কি ভাইয়া? সক্ষমতা আছে, বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা আছে এবং বাচ্চা জন্ম দিয়েছে, আলাদা কিন্তু। সো যদি আমরা ফ্যাকান্ডিটি নির্ণয় করতে চাই, তার মানে আমরা বলবো ফ্যাকান্ডিটি হচ্ছে একটা দেশের কতজন প্রকৃত সন্তান ধারণ করার সক্ষমতা আছে, এটাকে বলা হবে ফ্যাকান্ডিটি। যতজন বাচ্চা সে অ্যাকচুয়ালি ডেলিভারি দিছে সেটা হচ্ছে ফার্টিলিটি। তার মানে একটা হচ্ছে সম্ভাবনা, আরেকটা হচ্ছে যেটা ডান। এখন স্যার তুমি বলতে পারো স্যার ফ্যাকান্ডিটি আর ফার্টিলিটি তাহলে কাছাকাছি, সম্ভাবনা থাকলে তো স্যার বাচ্চা হবে। উত্তরটা হচ্ছে যতজন নারী সন্তান জন্ম দিতে সক্ষম সব সিচুয়েশনে ও ওই রকম জনসংখ্যা জন্ম দেয় না। এটা তার ইকোনমিক কারণে হতে পারে, তার ডিসিশনের কারণে হতে পারে, ঠিক আছে? তো এখানে কিন্তু এই জন্য অনেক সময় ফ্যাকান্ডিটি এবং ফার্টিলিটি আলাদা হয়। অর্থাৎ স্যার সক্ষমতা আছে বা উর্বরতা আছে বা সন্তান ধারণ করার ক্ষমতা আছে কিন্তু বাচ্চা জন্ম দেয় নাই, সেটা হবে ফ্যাকান্ডিটি। আর যেই পরিমাণে বাচ্চা অ্যাকচুয়ালি ডেলিভারি হয়েছে বা যতগুলো বাচ্চা হয়েছে সেটাকে বলা হবে ফার্টিলিটি। ক্লিয়ার? বুঝতে পারছো ফ্যাকান্ডিটি আর ফার্টিলিটি? আচ্ছা, সো আমরা ফ্যাকান্ডিটি এবং ফার্টিলিটি পড়লাম। এটা খুব কমপ্লেক্স না, খুবই সহজ, ইজি লাগতেছে, যে নাহিন মিদার কাছে ইজি লাগতেছে। ভেরি গুড। ওকে, কোন দেশের উন্নতিতে প্রজনশীলতা বা বংশবৃদ্ধির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রজনশীলতা যেমন কোন সমাজের অস্তিত্ব বিপন্ন করতে পারে, তেমনি অতি প্রজনশীলতা পরিমাপ করার জন্য জনমিতিতে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে তার মধ্যে স্থূল বা অশোধিত জন্মহার। এগুলো তোমাদের আপাতত কঠিন জিনিস, আমি তোমাদেরকে সহজ করে বুঝাবো। সো ফ্যাকান্ডিটি ফার্টিলিটি আমরা বুঝছি, এবার একটু আসো এই ফ্যাকান্ডিটি ফার্টিলিটি আমরা কিভাবে নির্ণয় করি। অনেকগুলো এলিমেন্টস আছে। একটা হচ্ছে স্থূল বা অশোধিত জন্মহার। তোমরা জিজ্ঞেস করবে এক্ষুনি ভাইয়া স্থূল বার্থ রেট কি, আবার আমি তো জানি না এগুলা। মনে রাখো একটা হচ্ছে সিবিআর, ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার কি, এটা আমি বলতেছি। মুন্নি ফ্যাকান্ডিটি ফার্টিলিটি বুঝো নাই? বুঝাবো, আমি আবার বুঝাবো, আপাতত এটা দেখো, এটা বুঝো। স্থূল বা অশোধিত জন্মহার, ক্রুড বার্থ রেট, স্বাভাবিক জন্মহার, আমরা এগুলো সব তোমাদের জানার দরকার নাই, তোমাদের বইতে সব নাই, কয়েকটা এলিমেন্টে জাস্ট নাম বলা আছে, ব্যাখ্যা দেওয়া নাই। সাধারণ প্রজনশীলতা হইতে পারে, প্রজনশীলতা বা ফার্টিলিটি রেশিও হইতে পারে, বয়স নির্দিষ্ট জন্মহার হইতে পারে, এক এক বয়সে এক এক রকম বাচ্চা কাচ্চা হয়, মোট জন্মহার হইতে পারে, টোটাল কতজন জন্মগ্রহণ করলো, স্থূল প্রজনন হার, গ্রস রিপ্রোডাকশন রেট হইতে পারে। অনেকগুলো এলিমেন্টস দিয়ে এটা আমরা চিন্তা করতে পারি, কাউন্ট করতে পারি। বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্থূল প্রজনন হার, যেটা দিয়ে বাংলাদেশের আমরা জনসংখ্যার হারকে প্রকাশ করি। ভাইয়া গ্রস রিপ্রোডাকশন রেট বা স্থূল প্রজনন হার, এটাকে আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? দেখো আমি সুন্দর করে একটা থিওরি দিয়ে দিছি, সেটা হচ্ছে বিআর বাই হচ্ছে সরি বি বাই পি ইন্টু 1000।
দেখো বিটা বি আর সমান সমান লিখছি বি ডিভাইডেড বাই পি ইন্টু 1000। বি হচ্ছে যতজন জনসংখ্যা জন্ম নিছে, ঠিক আছে, জনসংখ্যা যারা জন্ম নিছে বা শিশু, যে শিশু যারা জন্ম নিছে তাদের সংখ্যা ডিভাইডেড বাই ওই দেশে পপুলেশন, মিডিল টাইমের যে পপুলেশন, মধ্যবর্তী সময়ের যে পপুলেশন, এটা দিয়ে ভাগ করে যদি তুমি 1000 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা ওই দেশের মোট রিপ্রোডাকশন রেট বা স্থূল রিপ্রোডাকশন রেট কত। সারা পৃথিবীতে জন্মহার হিসাব করার জন্য এই থিওরিটা ব্যবহার করা হয়। বার্থ রেট সমান সমান বাচ্চা কতগুলো জন্ম নিছে ডিভাইডেড বাই ওই দেশের মোট জনসংখ্যা কত আছে। যদি তুমি এটা 1000 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা এইরকম একটা সংখ্যা। বাংলাদেশের স্থূল জন্মহার 18.8, স্থূল জন্মহার 18.8। বুঝতে পারছো? আমাদেরকে এখন যদি কেউ বলে যে আমি স্থূল জন্মহার কততে হিসাব করি, 1000 হিসাব করি, এই যে 1000 দিয়ে যেহেতু গুণ করছো, ঠিক আছে, তো আমরা বলতে পারবো যে স্থূল জনসংখ্যা নির্ণয়ের সূত্র হলো কতজন স্থূল জন্মহার মানে কি জন্মহার। তাহলে কতজন জন্ম নিল, নিচে হইল আমার দেশে একটা নির্দিষ্ট সময় বা মধ্যবর্তী সময়ে টোটাল জনসংখ্যা কত, ভাগ করবা 1000 দিয়ে গুণ করবা, পেয়ে যাবা স্থূল জন্মহার। বুঝছো? যাদের এসএসসি তে ছিল থামস আপ, তারা আবার শিখো। যাদের এসএসসি তে সায়েন্স ছিল তারা নতুন করে শিখো, শিখে আমাকে বলো স্যার ইজি আমি বুঝতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, একইভাবে স্থূল জন্মহারটা আমরা বুঝে ফেলছি। এখন আমরা একটু সহজ জিনিসে যাই। তাহলে স্থূল মৃত্যু হারটা কিভাবে, এই থিওরি দেখে একইভাবে চিন্তা করো তো। কতজন মারা যাইতেছে মধ্যবর্তী সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে, কতগুলো মানুষ টোটাল পপুলেশন গুণ 1000, যেটা পাবা এটা হবে মৃত্যু হার। বুঝা গেছে? এই দেখো মৃত্যু হারটারও সেম। মৃত্যু হারটা ডিআর, ডিআর মানে হচ্ছে ডেথ রেট। ডেথ রেট সমান সমান কতজন মারা গেল ডিভাইডেড বাই মধ্যকালীন পপুলেশন কতজন আছে গুণ 1000, যেটা পাবা এটা হচ্ছে 5.7 বাংলাদেশের প্রেক্ষাপটে। সো বাংলাদেশের ডেথ রেট বা স্থূল, এটা স্থূল হবে, স্থূল বা অশোধিত মৃত্যু হার বা ক্রুড ডেথ রেট যেটাই তুমি বলো এটা হচ্ছে 5.7। বুঝতে পারছো? মুন্নি তুমি ছাড়া বাকি সবাই বুঝতেছে, বাট কোনো সমস্যা নাই, তুমি একটু মনোযোগ দাও। ঠিক আছে, ক্লাসটা করতে লাগো, তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা ক্রুড এই স্থূল শব্দটা তোমরা ভুলে যাও, তোমরা জাস্ট মনে রাখো জন্মহার এবং মৃত্যুহারের জন্য আমাকে কি করতে হবে, কতজন জন্মাইছে ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণ 1000। মৃত্যুহার বের করতে হবে কতজন মারা গেল, টোটাল পপুলেশন কতজন ছিল গুণ 1000, যেটা পাবা এটা হয়ে যাবে স্থূল জন্মহার বা স্থূল মৃত্যুহার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা দুইটা এলিমেন্ট পড়লাম, জন্মহার পড়লাম, মৃত্যুহার পড়লাম, আকার পড়লাম। তিনটা এলিমেন্ট এখন আমরা ব্যাখ্যা করতে পারবো। যারা সায়েন্স থেকে আসছো, যারা আমার আর্টস স্টুডেন্ট আছো, স্যার আমাকে যদি বলে এলিমেন্ট ব্যাখ্যা করো, আমি আকার ব্যাখ্যা করতে পারবো, জন্মহার ব্যাখ্যা করতে পারবো, মৃত্যুহার ব্যাখ্যা করতে পারবো। ঘনত্ব এখনো স্যার আপনি পড়ার নাই, ঘনত্ব ব্যাখ্যা করতে পারবো না। চলো ঘনত্ব ব্যাখ্যা করি। ঘনত্বর ভিত্তিতে জনবহুল দেশের তালিকা। ঘনত্ব মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ায় বা 1 বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। ডেনসিটি, ঠিক আছে, কতজন মানুষ একত্রিত হয়ে বসবাস করে। বাংলাদেশ সহ আমরা বাংলাদেশ দেখবো না, আমরা কয়েকটা জনবহুল দেশের তালিকা দেখব। এটা ঘনত্ব বেশি মানে এক জায়গায় অনেক মানুষ। বোঝা গেছে?
তার মধ্যে এইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে মোনাকো, ঠিক আছে, ওদের ঘনত্ব দেখো বর্গ কিলোমিটারে 26,000 মানুষ বসবাস করে, বাংলাদেশের থেকেও বেশি। মেকাও, সিঙ্গাপুরেও ঘনত্ব অনেক বেশি। হংকং, বাহরাইন, এই সকল জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি। মনে রাখতে হবে ভাইয়া, এগুলোকে ব্যাখ্যা করতে, এগুলোকে মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে না। তবে 1 নাম্বার সচরাচর মুখস্থ করতে হয়, প্রথম 2-3টা থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো বোঝার জন্য তোমাদের মনে রাখতে হবে। আকার আবার বুঝেন, আকার হচ্ছে সাইজ, পপুলেশনটা কত বড় কত ছোট, এটা হচ্ছে আকার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঘনত্ব বুঝলাম। এবার হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয়টা কি জনমিতিক উপাদান বা এলিমেন্টের মধ্যে হবে? ইয়েস, আমরা 4টা পারি, আকার, জন্মহার, মৃত্যুহার, ঘনত্ব। সানজিদা একটা স্যার আবার বুঝান, কি আবার বুঝাবে একটু আমাকে বলো তো সাদিয়া, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে যে কোন উপাদানটা স্যার আপনার বুঝতে সমস্যা হচ্ছে। আমরা জনসংখ্যার জন্মহার মৃত্যুহার বুঝাই দিলাম। জন্মহার কি, কতজন জন্মাইছে, ভাগ করতে হবে হচ্ছে আমার দেশের টোটাল জনগণ, গুণ করতে হবে 1000 দিয়ে। মৃত্যুহার কি, কতজন মারা গেল, টোটাল জনসংখ্যা গুণ 1000, মৃত্যুহার। এই যে বুঝাই দিলাম আবার। ঘনত্ব মানে কি, প্রতি 1 বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করতেছে, এটাকে বলা হয় ঘনত্ব। এবার আমরা পড়বো মাথাপিছু আয়। মাথাপিছু আয় মানে হচ্ছে একজন, প্রতি একজন কত টাকা করে গড়ে ইনকাম করে। না এগুলো ম্যাথ আসে না, ম্যাথ আসে না মনি, এগুলো ম্যাথ আসে না, জাস্ট বোঝার জন্য। আচ্ছা, মাথাপিছু আয় মানে হচ্ছে একজন মানুষ কত টাকা আয় করে। তো একজন মানুষ কত টাকা, আমরা ঐকিক নিয়ম করছি, আকার বুঝো নাই, আকারটা তো সব থেকে সিম্পল। আকারটা মানে সাইজ অফ দ্য পপুলেশন। বাংলাদেশে আকার কত জনসংখ্যার, 18 কোটি, এটা সাইজ। সো এটা খুবই ইজি, আমার মনে হয় তোমরা বুঝছো, যারা বুঝো নাই তারা অ্যাকচুয়ালি মন দিয়ে শুনো নাই, সে একটু মন দিবা, বুঝতে পারছো? এখন তো বুঝছো, আমি আবার ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তো এবার একটু দেখো মাথাপিছু আয়। মাথাপিছু আয় মানে হচ্ছে একজনে কত টাকা ইনকাম করে, ঐকিক নিয়ম আমরা সবাই পারি। মাথাপিছু আয় মানে একজন কত টাকা কামাই করতেছে। একটা দেশের টোটাল যে আয় ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, তাহলে কি একজন কি করছে আমরা পাবো না? এটা আমরা পাবো। ঐকিক নিয়ম করছো সবাই, 500 জন ইনকাম করে 500 টাকা, তাহলে একজন ইনকাম করে 500/500 সমান সমান 1 টাকা, তাই না? এইভাবে এখানেও 1, তাহলে একজন কত টাকা মাথাপিছু আয়। তোমার যদি একটা দেশের টোটাল যে ইনকাম, একটা দেশের টোটাল যে ইনকাম, ওটাকে যদি আমি তাদের জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো একজনের কত টাকা ইনকাম করতেছে বা মাথাপিছু আয়। মাথাপিছু আয় ক্লিয়ার কিনা বলো? মাথাপিছু আয় ইজ ভেরি সিম্পল, জন প্রতি ইনকামকে বলা হয় মাথাপিছু আয়। বুঝছো? হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসবে। ক্লিয়ার কিনা বলো? মাথাপিছু আয় ইজ ভেরি সিম্পল, এটা আমরা ঐকিক নিয়মে সবাই করছি। তো একইভাবে এটাকে মোট জাতীয় আয়কে মোট জনগণ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা একজনের টাকা পাইতে পারি, যে একজন কত টাকা কামাই করতেছে। এই যে আমার স্টুডেন্ট তামান্না খাতুন আগে এগুলো করছে, ভেরি গুড। নাফিজা আঞ্জুম বুঝতে পারছে, ঠিক আছে। এইগুলো সিম্পল ইজি জিনিস, আমরা পরবর্তী জায়গায় চলে যাই। মাথাপিছু ভূমিও সেম। মাথাপিছু ভূমি মানে হচ্ছে একজন কতটুকু ওন করতেছে, ল্যান্ডের সংখ্যা। তো মাথাপিছু টাকার মতো এটাও তাই, মোট জমি ডিভাইডেড বাই মোট জনগণ, তুমি এক একজনের কতটুকু জমি আছে তুমি পাবা। যেমন ধরো, আমি আরো সহজ করি যারা বুঝতেছো না, মনে করো একটা দেশে 5 জন লোক আছে এবং ভূমির সংখ্যা মনে করো 5 কাঠা, তাহলে আমি যদি মাথাপিছু বের করতে চাই, তাহলে মাথাপিছু বের করব মানে হচ্ছে এক একজনের কতটুকু আছে, তাহলে টোটাল হচ্ছে 5 কাঠা।
5 জন লোক আছে তার মানে এক একজনের আছে হচ্ছে 1 কাঠা। বুঝতে পারছো? এরকম সিম্পল। সো আমরা বুঝলাম যে মাথাপিছু ভূমি হচ্ছে মোট জমিকে তুমি যদি মোট জনগণ দিয়ে ভাগ করো, মাথাপিছুটা তুমি পেয়ে যাবা। সিম্পল। ওকে, এবার আসে বয়স কাঠামো, এজ স্ট্রাকচার। বয়স কাঠামো মানে কি? ইয়েস, সব মাথাপিছু একরকম। মাথাপিছু মানে হচ্ছে এভারেজটা দেয়, ঠিক আছে? সো মাথাপিছু আয় 2000 টাকা মানে ওই দেশের প্রত্যেকে গড়ে 2000 টাকা কামাই করে, যদিও প্রত্যেকে 2000 টাকা ইনকাম থাকে না, বাট এটা প্রকাশ করা যায় এভাবে। এইবার বয়স কাঠামো বা এজ স্ট্রাকচার, প্রজনন ও কর্মদক্ষতার ভিত্তিতে কোন জনসংখ্যাকে সাধারণত 3টি বয়স শ্রেণীতে ভাগ করা যায়। 3টে বিভক্ত বয়স কাঠামো মানে হচ্ছে 3টা এজ ডিভিশন। একটা হচ্ছে 0 থেকে 14, এরা হচ্ছে শিশু কাঠামো। এজ স্ট্রাকচার আছে। এজ স্ট্রাকচার কেন লাগে জানো? কাঠাটা কি? কাঠা হচ্ছে তোমার জমির হিসাব। বিঘা যেমন বুঝো না, 1 বিঘা জমি, কাঠা হচ্ছে একটা জমির হিসাব। আচ্ছা, সো 0 থেকে 14 শিশু, এরপর 15 থেকে 59 বা 15 থেকে 64 এই পর্যন্ত প্রাপ্তবয়স্ক, আরেকটা হচ্ছে 60 বছর থেকে 65 বছর। ঠিক আছে? আচ্ছা, মারুফ ইবনে ইয়ালিদ, ইয়েস, মারুফ আমার ক্লাস করছে আগে, মারুফ এগুলো আগে পড়ছে। ঠিক আছে? সো যারা অনলাইন ব্যাচে পড়ে তারা অনেক অ্যাডভান্সড, ঠিক আছে, ওরা অনেক পড়ে ফেলছে। সো তোমাদের অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে, যারা জিওগ্রাফিতে এখনো জিওগ্রাফি ইকোনমিক্সে ভর্তি হও নাই, এখনো মনে হয় অফার চলতেছে, আমাদের প্রোমো কোড চলতেছে, দ্রুত ভাইয়া জয়েন করে ফেলো। এবং জিওগ্রাফিটাকে অ্যাটলিস্ট ভাই, জিওগ্রাফি এবং তোমরা জিওগ্রাফি এবং ইকোনমিক্সে তোমাদের নিজেদের ফিউচারটা ক্লিয়ার রাখো। ঠিক আছে? মাথাপিছু আয়টা বুঝান, আবার আমি বুঝাই ফেলছি অলরেডি। মাথাপিছু আয়টা হচ্ছে একটা দেশের একজন জনগণ কত টাকা ইনকাম করতেছে বের করতে গেলে কি করতে হবে? ওই দেশের টোটাল ইনকাম টোটাল জনগণ দিয়ে ভাগ করো, একজনেরটা পাবা। আমরা ঐকিক নিয়মে করছি সেইটা। ঠিক আছে? তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বয়স কাঠামো। তামান্না খাতুন, দেখো বয়স কাঠামো হচ্ছে 3টা। একটা হচ্ছে তোমার শিশু 0 থেকে 14, একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, এটা হচ্ছে 15 থেকে 59, আর একটা হচ্ছে বয়স্ক বা বৃদ্ধ, এটা হচ্ছে 65 পর্যন্ত, 65 প্লাস। এই 3টা দিয়ে তোমার জনগণকে কাঠামোগতভাবে ভাগ করা হয়। যেমন কারো বয়স যদি এর মধ্যে পড়ে, বলতে হবে যে শিশু এতজন আছে, প্রাপ্তবয়স্ক এতজন আছে, বয়স্ক এতজন আছে। সো এই জিনিসটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি বা চিহ্নিত করতে পারি। ঠিক আছে? ইয়েস, এটা হচ্ছে নির্ভরশীল জনগণ, আর এটা হচ্ছে অনির্ভরশীল জনগণ। মানে এরা ডিপেন্ডেন্ট, এই দুইটা গ্রুপ ডিপেন্ডেন্ট, চলতে পারে না। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না। বুঝছো? মেইন সাবজেক্ট। ওকে, এবার একটা দেখো ভাইয়া, বয় পিরামিড বলে একটা পিরামিড আছে। ভাইয়া বয় পিরামিড কি? এবার একটু লিমন ভাইয়ের সাথে থাকতে হবে, সবার মনোযোগ দিতে হবে, কোনো স্প্যামিং হবে না। এটা হচ্ছে একটা বয় পিরামিড। পিরামিডটা দেখতে কেমন হয় আমি তোমাকে দেখাই। বয় পিরামিডটা কিভাবে আঁকাবা, তোমাদেরকে একটা বয় পিরামিড এঁকে দেখাবো আমি, দাঁড়াও। এই যে একটা বয় পিরামিড, মনে করো এটা হচ্ছে একটা এজ গ্রুপ, এটা থেকে সবার নিচে 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 39, 40 থেকে 49, 55 থেকে 59, 60 থেকে 64, 65 প্লাস। একটা দেশে 5 থেকে 14 বছরের ছেলের বা মেয়ের সংখ্যা কত? এটা একটা দাগ দিবা, বয় পিরামিড আঁকাচ্ছ। এগুলো হচ্ছে এজ গ্রুপ। এটা হচ্ছে
5 থেকে 14, এটা হচ্ছে 15 থেকে 24, এটা হচ্ছে 25 থেকে 39, এটা হচ্ছে তোমরা আঁকাইতে পারবা 40 থেকে 49, এটা হচ্ছে 55 থেকে 59, তারপর 60 থেকে 64, তারপর 65। তো এখানে তোমরা কি করবা, এই পাশে হচ্ছে ছেলে, এই পাশে হচ্ছে মেয়ে। দেখো সুন্দর করে, এখানে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ এভাবে যাইতে থাকবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80 যাইতে থাকবে। তো আমরা পিরামিডটা কিভাবে আঁকাবো? 14 বছর, 5 থেকে 14 বছরের মেয়ে আছে 15 লক্ষ, ছেলে আছে 14 লক্ষ। 15 থেকে 24, 15 লক্ষ, এটা বেশি, এই নাম্বারটা সবসময় বেশি। এইবার 15 থেকে 24, ছেলে আছে একই 13 লক্ষ, এটাও একইভাবে আঁকলা। কতজন আছে? তোমাকে বলতেছে 25 থেকে 39 এই বয়সের মেয়ে আছে আর একটু কম, ছেলে আছে 14 লক্ষ। আমি র্যান্ডমলি বলতেছি, এক এক রকম হইতে পারে। 40 থেকে 49 বছর আমি দেখতেছি মেয়ে আছে 13 লক্ষ, ছেলে আছে 14 লক্ষ, আবার আমি 14 লক্ষতে দিলাম। 55 থেকে 59 মানুষ আছে, মেয়ে আছে, বৃদ্ধা আছে তোমার এত, পুরুষ আছে তারা একটু বেশি। মানে এখানে যে মেট্রিকটা আছে, লক্ষ 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 আঁকানো আছে, ওই লক্ষ্য অনুযায়ী আমি দিতেছি। 60 থেকে 64 এদের একটু সংখ্যা কম, এরা আছে তোমার, মহিলা আছে তোমার 3 লক্ষ বা 4 লক্ষ, পুরুষ আছে 3 লক্ষ বা 4 লক্ষ। 65 বছরের বেশি, কম, সব থেকে কম। এইভাবে সংখ্যা দিয়ে দিয়ে তোমরা একটা পিরামিড আঁকাইতে পারবা। সো আমাদের কাছে একটা বড় পিরামিডকে আমরা এখন আঁকাইতে পারবো। আমাদের কাছে যদি জনসংখ্যার একটা ডেটা থাকে, আমাদের কাছে যদি ডেটা থাকে যে কত বছরের, এই যে বছর ক্রাইটেরিয়া গুলো, কতজন করে মানুষ আছে, কতজন ছেলে কতজন মেয়ে আছে, কতজন ছেলে কতজন মেয়ে, কতজন ছেলে কতজন মেয়ে, তাহলে আমরা নিচ থেকে এভাবে একটা গ্রাফ আঁকিয়ে এখানে 10, 20, 30, 40, 50 লক্ষ, এখানে 50 লক্ষ পর্যন্ত একটা ক্রাইটেরিয়া দিয়ে যতজন মানুষ আছে ওই পর্যন্ত গিয়ে দাগ টেনে দিব, যতজন মেয়ে আছে ওই পর্যন্ত গিয়ে দাগ টেনে দিব, এই বয়সের মতো কতজন দাগ টানবো। এইভাবে টেনে টেনে আমরা একটা বড় পিরামিড আঁকাইতে পারি। তো এখানে আমরা এই পুরো চিত্রটাকে বলি বড় পিরামিড। পরীক্ষা হলে যদি তুমি এটা আঁকাইতে পারো, ইউ উইল গেট গুড নাম্বারস। বুঝছো? এই বড় পিরামিড থেকে আমি কত রকমের তথ্য পাই তুমি দেখবা। বাংলাদেশে 25 থেকে 39 বছর বয়সী মেয়ের সংখ্যা ছেলের সংখ্যা থেকে কম, একটা তথ্য। মেয়ের সংখ্যা কত, দুইটা তথ্য। ছেলের সংখ্যা কত, তিনটা তথ্য। ছেলে এবং মেয়ের সংখ্যা কত, চারটা তথ্য। একটা ক্রাইটেরিয়া সম্পর্কে চারটা তথ্য পাচ্ছি আমি। আবার দেখো 65 বছর বয়স, টোটাল জনসংখ্যা কত, দুইটা যোগ করে একটা তথ্য। মেয়ে আছে কতগুলা, 2 নাম্বার তথ্য। ছেলে আছে কতগুলা, 3 নাম্বার তথ্য। সো এভাবে এক একটা জিনিস থেকে আমরা কিন্তু এক এক রকম তথ্য পাই। সো একটা বড় পিরামিড ভেরি ইম্পর্টেন্ট। পারবা কিনা বলো মুন্নি? ইয়েস, ভেরি গুড। সো গুড গোয়িং। তোমাদের বেসিক বিল্ডিং এ তোমাদের বেসিক গুলো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি সবারই। আর যারা এখনো বেসিক ক্লিয়ার না, অনলাইনে ক্লাসটা বুক করে তোমরা করছো, তারা অবশ্যই জিওগ্রাফি, ইকোনমিক্স এই কোর্সটাতে এখনো প্রোমো কোড আছে, আমাদের নামগুলো দিয়ে তোমাদের প্রোমো কোড দেওয়া আছে। যদি প্রোমো কোড জানতে চাও 16910 তে কল করো, ডিসকাউন্টে তোমরা এখনো ভর্তি হতে পারো। আমাদের অনলাইন ব্যাচে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। একবার শুরু হয়ে গেলে তোমার কিন্তু পিছায় যাওয়ার চান্স আছে। সো হারি আপ, ঠিক আছে? চান্সেস নিজেদের এইচএসসি গাইডেন্সে এখন থেকে শুরু করে দাও। বড় পিরামিড আমাদের বোঝা শেষ, বেসিক ডান, ভেরি ইজি। চলো, এই বড় পিরামিড বিভিন্ন রকম হইতে পারে। পরিবর্ধনশীল, সংকোচনশীল। পরিবর্ধনশীল মানে জনসংখ্যা যখন বাড়বে তখন সেটা পরিবর্ধনশীল। সংকোচনশীল যখন এটা কমে যাবে। একটু আঁকায় দেখাই। মনে করো এটা একটা পিরামিড, এটা বেড়ে গেছে, ঠিক আছে? মানে জনসংখ্যার লাইনগুলো এরকম বড় বড় ছিল,
এটা একটা পরিবর্ধনশীল, মানে জনসংখ্যা বাড়ছে, সব জায়গায় জনসংখ্যা বাড়ছে। সংকোচনশীল হইলো মনে করো এটা কমে গেছে, ঠিক আছে। তো এখানে জনসংখ্যার এই যে পিরামিডটা, এই বয়স পিরামিডটা পরিবর্ধনশীল এবং সংকোচনশীল দুই রকম বা তিন রকম হইতে পারে। তো আমরা এই দুইটা সম্পর্কে জানলাম। পিরামিড ব্যাখ্যা করতে হতে পারে, ইয়েস। আরেকটা আছে সুষমাকৃতি। সুষমাকৃতি মানে যেটা প্রপার, যেটা প্রথমে আমি আঁকায় দেখাইলাম। তারপর জন্মহার যদি হ্রাস পায় বা জন্মহার যদি বৃদ্ধি পায়, জন্মহার হ্রাস পেলে সেটাকে বলা হবে গঠনমূলক বয় পিরামিড, এটা মুখস্থ করতে হবে। এবং জন্মহার যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে বেল আকৃতি। এটা এমসিকিউ এর মতো মনে রাখতে হবে। বুঝতে পারছো? শান্তা, এটা তোমার চয়েস, তুমি যেটাতে স্ট্রং ফিল করো তুমি ওটাই নিবা মেইন সাবজেক্ট। ইয়েস। সো ফ্রি ক্লাসে তো আমাদের সব সিলেবাস কভার হবে না। তো তোমাদের যেটা করতে হবে, অনলাইন ক্লাসে এনরোল করতে হবে, তাহলে তোমরা মোটামুটি আমাদের এই জনসংখ্যার সকল কিছু তোমরা খুব ফ্রিলি করে ফেলতে পারবা বা বুঝে ফেলতে পারবা। আচ্ছা চলো পরবর্তী জায়গায় চলে যাই। এবার আমরা চলে আসছি অভিগমন বা মাইগ্রেশন। এটাও আমরা জিওগ্রাফি এসএসসি তে পড়ছি, এটাও আমরা এসএসসি তে পড়েছি। অভিগমন মানে হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন এটাও তো কঠিন ওয়ার্ড স্যার, এটাও বুঝতেছি না। তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন দুই রকম। তুমি নিজের দেশ থেকে অন্য দেশে গেলা, এক জলবায়ু থেকে অন্য জলবায়ুতে গেলা। আবার তুমি যদি নিজের দেশ থেকে নিজের দেশেই তুমি যদি আবার পাড়ি জমাও, মানে ধরো তুমি বাংলাদেশে আসছো কিন্তু আসো বরিশালে, তুমি মাইগ্রেট করলা, তুমি চলে আসলা ঢাকাতে, এটাও একটা মাইগ্রেশন। তার মানে দেশ থেকে দেশে, এক দেশ থেকে অন্য দেশে, আবার নিজের দেশ থেকে নিজের দেশে, শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, আবার গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, অনেকগুলো ভাগ আছে। যেমন মনে করো এটা হচ্ছে একটা গ্রাম, এটা আরেকটা গ্রাম, এটা একটা শহর, এটা আরেকটা শহর। টাইপগুলো কি ইজিলি বুঝো। কেউ গ্রাম থেকে গ্রামে যাইতে পারে মাইগ্রেট করে, একটা কারণ এই গ্রামে ফসল কম, এই গ্রামে ফসল বেশি, মাইগ্রেট করছে। গ্রাম থেকে শহরে যাইতে পারে, মনে হয়েছে গ্রামে কাজবাজ হয় না, শহরে যায়। এক শহর থেকে আরেক শহরে যাইতে পারে, ঢাকায় কাজ নাই খুলনায় যাই। আবার শহর থেকে গ্রামে যাইতে পারে, যে না আমার খুলনাতে হবে না, আমি গ্রামে চলে যাই। তো আমাদের মাইগ্রেশন বিভিন্ন ভাগে হইতে পারে। বুঝতে পারছো? মাইগ্রেশনটা কিন্তু তোমরা এই চারটার মাধ্যমে লিখবা। দুইটা গ্রাম আঁকাবা, দুইটা শহর আঁকাবা। এবার একটা গ্রাম থেকে শহর, শহর থেকে শহর, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম। একটা এইভাবে চিত্রের মাধ্যমে যদি তুমি বুঝো মাথায় থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো অভিগমনের একটা ডেফিনেশন আমাদের ক্লিয়ার। এবার আমরা চলে যাই অভিগমনের কারণগুলো কি। তোমরা একটু আমাকে বলো, অভিগমনের দুইটা ফ্যাক্টর আছে, পুল ফ্যাক্টরস, পুশ ফ্যাক্টরস। মানে কি কে বলতে পারবা? একটা হচ্ছে পুশ ফ্যাক্টর আর একটা হচ্ছে পুল ফ্যাক্টর। কোনটার মানে কি বলো? এটা একটা, এটা একটা। কোনটার মানে কি আমাকে বলো? পুশ ফ্যাক্টর আগে বলো। পুশ ফ্যাক্টর মানে কি, পুল ফ্যাক্টর মানে কি বলো? পুল ফ্যাক্টর পুশ ফ্যাক্টর মানে কি বলো? বলো। পুল এন্ড পুশ মানে কি? পুল ফ্যাক্টর, এই যে অনেকে পারতেছে না, এই দেখো পুল ফ্যাক্টরস মানে যেটা আকর্ষণ, তোমাকে টানতেছে, আমাকে টানে,
পুশ ফ্যাক্টরস, যেটা আমাকে ঠেলে, এত আকর্ষণ বিকর্ষণ মনে রাখার দরকার নেই। পুল মানে হচ্ছে আমাকে টানতেছে। আমি ইউএসএ যাব, কেন যাব? ইউএসএ তে গেলে আমি ডলার কামাবো, ডলারের দাম অনেক বেশি ভাই, আমার অনেক টাকা পাবো। ইউএসএ তে পড়াশোনার মান ভালো, ইউএসএ তে বাড়ি গাড়ি করতে পারবো, আমাকে টানতেছে। পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর, আমি অন্যায় করে ফেলছি, বহুত অন্যায়, আমার পালাইতে হবে, আমি চলে গেছি বাধ্য হয়ে আমেরিকাতে। বাংলাদেশে রোহিঙ্গারা আছে, কোন ফ্যাক্টর? পুশ ফ্যাক্টর। কারণ ওরা কি সাধে আছে বাংলাদেশে? ও মাই গড, বাংলাদেশ এত সুন্দর, আমরা সবাই মিলে চলো বাংলাদেশে যাই, এই কারণে আছে? না। ওরা কেন আছে? কারণ রোহিঙ্গারা ওদের দেশে নিরাপদে থাকতে পারতেছে না, বের করে ওদেরকে পাঠাই দিছে, ওরা চলে আসছে বাধ্য হয়ে। মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতে গেছিলাম শরণার্থী হয়ে, এটা কি? পুশ ফ্যাক্টরস, পুল ফ্যাক্টর না। সো পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টরের পার্থক্য হচ্ছে, পুল ফ্যাক্টর আমাদেরকে টানবে, যে আমি যেতে চাই আমার লোভে বা আমার কোনো কিছু ভালো লাগতেছে, পজিটিভ অনেক আউটকামের জন্য। আর পুশ ফ্যাক্টর হচ্ছে আমি বাধ্য হয়ে চলে গেছি। বুঝছো? তো এখানে আমরা পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরস এর অভিগমনের পার্ট গুলো দেখলাম। এবার দেখো, এই যে পুল ফ্যাক্টর, আকর্ষণ গুলোকে কোন কোন কারণ আছে তোমরা একটু পড়ো। আমরা পানি খাই, বলো কি কি আছে একটু দেখো। দেখতেছো? দেখো, উর্বর কৃষি জমি, খনিজ ও শক্তি সম্পদের যে ভান্ডার গুলো আছে সেটা, ঠিক আছে, এইগুলা। ওকে, সো এই প্রত্যেকটা জিনিসের কারণে আমাদের মূলত আমাদের অভিগমন গুলো হয়ে থাকে। যেমন ধরো, আমাকে টানতেছে ওখানে কৃষি জমিটা অনেক ভালো, প্রবাবলি ওখানে অনেক সম্পদ আছে, আবহাওয়াটা ভালো, আরামদায়ক জলবায়ু, শিক্ষাটা ভালো, উন্নত অর্থনৈতিক জিনিস আছে, জীবনযাত্রার একটা হাই স্ট্যান্ডার্ড আছে, অজানাকে জানার জন্য প্রাণীর প্রাচুর্য আছে। অভিগমনের বিকর্ষণমূলক কারণ হচ্ছে বন্যা হয়েছে, খরা, মহামারী, আগ্নেয়গিরি, ভূমিকম্প, দারিদ্রতা মানে আমাদের টাকা পয়সা নাই, সাম্প্রদায়িক রাজনৈতিক দালানা, রাজনৈতিক দাঙ্গা, যুদ্ধ, বেকারত্ব, অনেক সমস্যা, এগুলো হচ্ছে পুশ ফ্যাক্টর। এগুলো পুশ ফ্যাক্টর। ঠিক আছে? অর্থনীতি সহজ নাকি ভূগোল সহজ? আমি তো ভূগোলের টিচার, আমি বলবো আমার কাছে ভূগোল আমি বুঝাইলে তোমাদের সহজ লাগবে। ঠিক আছে? আচ্ছা, অর্থনৈতিক কারণগুলো কি কি হইতে পারে? অর্থনৈতিক কারণ অভিগমনের, অর্থনৈতিক কারণ এগুলো হচ্ছে কজেস অফ মাইগ্রেশন। তোমার পরীক্ষায় সিকিউ আসবে, সিকিউ পাবা। কজেস অফ মাইগ্রেশন, অর্থনৈতিক কারণ, প্রবাবলি আমার পভার্টি আছে, মানে দারিদ্রতা আছে, প্রবাবলি আমার বেকারত্ব আছে, আনএমপ্লয়মেন্ট, প্রবাবলি আমার মনে করো অর্থনৈতিক আমার হচ্ছে পুষ্টির অভাব আছে, খাদ্য বা মৌলিক চাহিদার অভাব আছে। এই প্রত্যেকটা জিনিসকে আমরা অর্থনৈতিক কারণের আন্ডারে এক এক করে ব্যাখ্যা করতে পারি। বুঝছো? আচ্ছা, সামাজিক কারণ কি হইতে পারে? সামাজিক কারণ হচ্ছে তোমার সোশ্যাল, তোমার রেকগনিশন লাগতে পারে, যে না আমার একটা ভালো পরিচিতি লাগবে, যে আমার একটা গ্রিন কার্ড আছে। ঠিক আছে? অথবা তুমি গ্রামের মানুষ, তুমি চাচ্ছ আমি শহরে যাইয়া নিজের এমন একটা চেহারা বানাবো, এমন একটা প্রোফাইল বানাবো, মানুষজন বলবে এই শহর থেকে আসছে। এটা হইতে পারে, এটা একটা সামাজিক কারণ। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নয়ন, শহরে গেলে বা অন্য দেশে গেলে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই জীবন চেঞ্জের একটা পারপাসে মানুষজন মাইগ্রেট করে। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি 100 উপরে বা অনেক অনেক মানুষ তোমরা ক্লাসটা করতেছো। তো তোমাদের কাছে আমি একটা জিনিস বলবো, আজকে ক্লাসটা অলরেডি আমি অনেকখানি করাই ফেলছি, তোমাদের অনেকেই ভালো লাগতেছে, সবাই বলতেছে ভাইয়া বুঝছি, ক্লিয়ার। তো তোমাদের একটা কাজ আছে, আমাদের এইচএসসি 27 গ্রুপটাতে সায়েন্সের ওরা ডোমিনেট করে। ঠিক আছে? এবং তোমাদের জন্য 10 মিনিট স্কুল সায়েন্সের জন্য কিন্তু অনেক কিছু দেয়, তোমাদেরকেও দিতে চাই।
তোমাদের কি করতে হবে, এই ক্লাসগুলো তো ভালো লাগতেছে, তোমরা আমরা যারা আসছে যারা আছি এই ক্লাসে স্ক্রিনশট নিবা, নিয়ে এইচএসসি 27 গ্রুপ আজকে এখানে যতজন আছো সবাই পোস্ট করবা। পোস্ট আমি নিজে অ্যাপ্রুভ করব ক্লাস তোমাদের কেমন লাগছে এটা ব্যাখ্যা করে, যে স্যার ক্লাসটা অনেক ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগলো, কোনটা তুমি ভালো বুঝলা, লিমন ভাইয়া কেমন বুঝালো, অনলাইন ব্যাচে আমরা কিভাবে মজা করে পড়তেছি, এগুলো সবাই আমরা দিব। ঠিক আছে, অনেকে বলো ভাইয়া অ্যাপ্রুভ করে না, অ্যাপ্রুভ করা হবে। ঠিক আছে, আমি নিজে পার্সোনালি দেখবো যাতে তোমাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করা হয়। তো আমরা সবাই সোফা আমাদের ক্লাসটাতে ভালো লাগতেছে, আমরা বুঝতেছি, সবাই তোমাদের এই পোস্ট গুলো তোমরা ওই গ্রুপে দিয়ে দিবা, যাতে করে আমরা পুরো গ্রুপটাকে দেখাইতে পারি মানবিকের স্টুডেন্ট আমরাও এনজয় করে ক্লাস করতে পারি। ঠিক আছে, আমি কিন্তু সবার পোস্ট দেখতে চাই। আচ্ছা, সো রিভিউ পোস্ট আমি দেখবো তোমাদের ক্লাসের রিভিউ। ইয়াস, এই যে সায়েন্স রে দাম দেয়, তোমাদের এই যে পোস্ট গুলো দিয়ে রিভিউ ক্লাসে তোমরা কেমন রেসপন্স করতেছো, এগুলো তোমরা যত বেশি করতে পারবা তোমাদের জন্য আমাদের প্ল্যানটা তত বেশি বাড়বে। বুঝতে পারছো? আচ্ছা, আরো অনেক কারণ আছে, শিল্প উন্নয়ন, মনে করো ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস এ কাজ করার জন্য গ্রাম থেকে মানুষজন আসে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আসে, ব্যবসা বাণিজ্যের কারণে অনেক সময় আসে, ঢাকায় আসে মানুষজন কি গ্রাম থেকে ঢাকায় আসে কেন, ব্যবসা করার জন্য, সেই ব্যবসার জন্য হইতে পারে। অভ্যন্তরীণ অভিকরণের কারণ সেম, অভ্যন্তরীণ অভিকরণ মানে কি, বাংলাদেশ থেকে কেউ যদি বাংলাদেশে ট্রান্সফার হয়, মানে গ্রাম থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে, এটাও একটা ইকোনমিক কারণ হইতে পারে। অনেকে মনে করতে পারে আমার গ্রামে চাইলের দাম কম, পাশের গ্রামে চাইলের দাম বেশি, তাই পাশের গ্রামে গিয়ে চাল উৎপাদন করব, চাল বেচবো, হইতে পারে কিনা, এটা একটা মাইগ্রেশনের কারণ। সামাজিক কারণ, কেউ মনে করো একটা গ্রামে সোশ্যালি রেকগনিশন পাচ্ছে না, আর ভালো লাগতেছে না, নিয়ম কানুন ভালো লাগতেছে না, এটা একটা কারণ হইতে পারে। রাজনৈতিক কারণ, পলিটিক্যালি কোন একটা সমস্যায় পড়ছে, অথবা রাজনৈতিক ভাবে সে হয়তো অন্য কোথাও যাইতে চায়, ভোট দিতে চায়, এটার কারণে সে রাজনৈতিক কারণটা পরিবর্তন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, সাংস্কৃতিক কারণ হতে পারে, যেমন মনে করো বাংলাদেশে বিভিন্ন এরিয়া আছে যেখানে তোমার চাকমারা থাকে, ঠিক আছে, ওরা যেখানেই থাকুক ওরা মাইগ্রেট করে ওই এলাকায় চলে যায়, কারণ কালচারটা মিলে, সংস্কৃতিটা মিলে, ওদের খাদ্য এক, অভ্যাস এক, এটা একটা কারণ হইতে পারে। রিলিজিয়াস কারণ আছে সেরকম, যেখানে আমরা মনে করো ভারত থেকে অনেক মুসলমান বাংলাদেশে আসতে চায় বা বাংলাদেশে আসে বা মুসলিম দেশে যায়। আর অভ্যন্তরীণ যদি তুমি দেখো, অনেক গ্রামে মুসলমান পাড়া আছে, হিন্দুরা এক জায়গায় থাকে, মুসলমান একটা আলাদা হয়ে আলাদা জায়গায় থাকতে চায়, অনেকেই থাকে। এটাও কিন্তু আমরা মাইগ্রেশন একটা কারণ বলতে পারি। শিক্ষা ও গবেষণা, অবশ্যই হায়ার স্টাডিজ এর জন্য তোমরা অনেকে, আমি বিশ্বাস করি ঢাকা ভার্সিটিতে পড়বা কে কে, এইচএসসি দিবা, বুয়েট, বুয়েট তো পড়বা না, আমরা আর্টস থেকে তো বুয়েটে পড়তে পারবো না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়বো। আমি বিউপিতে পড়ি, তোমরা আমার মতো বিউপিতেও আসতে পারবা। বুঝতে পারছো? ইয়েস, এই জায়গাগুলোতে তোমরা পড়ার সুযোগ পাবা। আচ্ছা, এবার আসো অভিগমনের টাইপ কি, আরো দুইটা টাইপ আছে। একটা প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ, বাইরে। এবার আমরা পড়বো আরো দুইটা কারণ আছে, একটা হচ্ছে ঐচ্ছিক অভিগমন, এটা হচ্ছে তোমার পুল ফ্যাক্টরস, আরেকটা হচ্ছে ফোর্স, যেটা ওটা ঐচ্ছিক না, ওটা হইলো অনৈচ্ছিক। একটু আগে যেটা পড়ছে এটা ভিন্ন নামে এখন আমরা পড়তেছি। এই যে দেখো, একটা ছেলে সুন্দর মতো গ্রাজুয়েশনের জন্য গেছে হার্ভার্ড ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা করার জন্য সে যে গমনটা যদি করে তার চাহিদা মেটানোর জন্য, চাহিদাটা এখানে কি কিওয়ার্ড, চাহিদা মেটানোর জন্য যদি যায় তাহলে সেটা হবে ঐচ্ছিক অভিগমন। ফোর্সড অভিগমন হচ্ছে এই যে বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি তারা কোনো গমন করে থাকে, এটা হচ্ছে অনৈচ্ছিক অভিগমন। তো আমরা দুইটা ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে পুল, পুল মানে হচ্ছে ঐচ্ছিক, আর পুশ এটা মানে হচ্ছে অনৈচ্ছিক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা দিয়ে অনেক সময় এমসিকিউ আসে। বুঝে গেছে? বিউপি কি? বিউপি একটা বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়ি, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। বলে বিউপি কি?
বিউপি হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়ি, এবং আমি পড়ি সমাজ বিজ্ঞান নিয়ে, তোমাদের আর্টসের সাবজেক্ট, বুঝছো? আচ্ছা, এই যে আমরা একটু আগে যেটা পড়ছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ হচ্ছে এইটা, বাংলাদেশ থেকে বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক। বাংলাদেশ থেকে কেউ যদি ইউএসএ তে যায়, বাংলাদেশ থেকে কেউ যদি বাংলাদেশে যায়, বুঝছো? বুঝছো সবাই? তো অভিগমনের কিছু প্রভাব আছে। এবার আমরা পড়বো ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট বা ইফেক্ট, এটাকে ইম্প্যাক্ট বলা ভালো। ইম্প্যাক্ট হইতেছে মানে একটা দেশে যদি কেউ অভিগমন করে কোন একটা দেশে বা কোন একটা স্থানে, তখন ওই জায়গায় কি কি চেঞ্জ হয় এটা একটু আমাদের বুঝতে হবে। একটা অর্থনৈতিক চেঞ্জ হয়, যখন মেলা মানুষ আসে, অনেক মানুষ আসলে এখানে গ্যাদারিং হয়ে যায়। অনেক সময় অনেক জায়গায় অনেক চিপ লেবার পাওয়া যায়। চিপ লেবার মানে কি স্যার? কঠিন মনে হচ্ছে। কম দামে সবাই শ্রম দেয়। চিন্তা করো, 500 জন মানুষ আসছে, একজন ব্যবসায়ীর কাছে এখন 500টা অপশন আছে যাদেরকে দিয়ে কাজ করানো যাবে। তো বলে তোমাকে আমি 100 টাকা দিব না, তুমি করবা, তোমার 90 টাকা দিব, যদি করো আসো, নাহলে ওই যে আরেকজন আছে ওরে আমি নিব। 500 জনই তো বেকার। ওরা কি চিন্তা করতেছে যে আচ্ছা আমার যা দিবে আমি তাইতেই করবো, তাই না? কারণ আমি তো কাজের জন্য আসছি, বেকার বসে থাকো তো আমার পেটে কিছু যাবে না। এইভাবে যারা ব্যবসায়ী ওরা চিন্তা করে এদেরকে আমি চিপ লেবার বানাবো। চিপ লেবার মানে, চিপ মানে হচ্ছে সস্তা। 100 টাকায় দিব, করবা? না করলে আরো 499 জন আছে, ওদেরকে আমি নিয়ে নিব। ও বলবে না না না, আর কাউরে নিয়েন না। এই যে তোমার যে চিপ লেবারটা, এটা একটা অর্থনৈতিক প্রভাব যেটা মাইগ্রেশনের ফলে হয়। আমরা যখন বাইরে যাই বা আমাদের ঢাকা শহরে যখন মানুষ আসে, তখন তাদের একটা অর্থনৈতিক প্রভাব এইভাবে পড়ে। ক্লাস টাইম 1.5 ঘন্টা, 9:30 পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। আচ্ছা, জনসংখ্যার উপর প্রভাব, কারণ এখানে যে এক্সিস্টিং যে পপুলেশন, এই পপুলেশন থেকে মানুষ অনেক বেড়ে যায়। সামাজিক প্রভাব, অনেক সময় তোমার ক্রাইম বেড়ে যায়। জনসংখ্যা বেড়ে গেলে, মাইগ্রেট করলে ওরা ক্রাইম করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পপুলেশনের একটা প্রভাব বা আউটকাম। বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো 3টা পড়লাম, আরো দেখি পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাব হচ্ছে পরিবেশ দূষণ হয়, বুঝছো? এই যে ঢাকা শহর, আহারে ঢাকা শহর, আমাদের ঢাকা শহরের এই যে দূষণ, প্রত্যেকটা মানুষ, এত এত মানুষ, এত এত বর্জ্য আবর্জনা, পরিবেশটা দূষণ হয়ে যাচ্ছে। সেগুলা কিন্তু খুবই সুন্দর একটা ইম্প্যাক্ট আমাদের মাইগ্রেশনের। খারাপ ইম্প্যাক্ট, বাট আমরা খুব সুন্দর করে লিখতে পারবো। জৈবিক পরিবর্তন, আমাদের ওভারঅল যে লোকেশনটা আছে বা ওভারঅল আমাদের যে ভূমিগত যে পরিবর্তন আছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হবে। তো এগুলো আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আমাদের মাইগ্রেশনের ফলে দেখতে পারি। জৈবিক পরিবর্তন বা আমাদের বিভিন্ন ধরনের পরিবেশের যে জীববৈচিত্র্যের পরিবর্তন, ঠিক আছে? এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের পরিবর্তন, যেটা মাইগ্রেশনের ফলে আমরা দেখতে পারি। আরো আছে, যে জিনিসগুলো তোমরা বানায় আরো কিছু লিখতে পারবা। অনেক সময় তোমার রোগ বৃদ্ধি পায়, অনেক সময় তোমার মনে করো জীবনযাত্রার মান, মানুষজনের লাইফস্টাইলটা অনেক নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমরা বিশেষ করে আমাদের অভিগমনের ফলে দেখতে পাই। আচ্ছা, তো এবার আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স পড়বো, বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা কি পড়ছি? যারা যারা বলছো জন্মহার মৃত্যুহার আবার বুঝান, তাদের জন্য জন্মহার মৃত্যুহার এটা কি, এটা আমরা পড়ছি। বাট এখন আমরা দেখবো বাংলাদেশের জন্মহার মৃত্যুহার কি। আচ্ছা, আমার নাম কি? স্যার আমার নাম, যারা রিভিউ দিবা তারা আমাকে খুঁজে পাবা, সমস্যা নাই। ইয়াসিন, যারা না সবাই দিবা। তোমাদের কেমন লাগলো তোমরা অনুভূতি জানাবা। তোমাদের পোস্ট অ্যাপ্রুভ করার দায়িত্ব আমার। যারা আছো সবাই এই নামে, এটা হচ্ছে আমার নাম, আমি তোমাদের লিমন ভাইয়া, তোমাদের জিওগ্রাফি পড়াই। সো তোমরা রিভিউতেও এটা তোমরা তোমাদের যে এইচএসসি 27 গ্রুপ আছে ওখানে সবাই যারা আছো, আমি যাদের যাদের কমেন্ট দেখতেছি, ইশফা,
আনিকা, সানজিদা, তারপর সানজিদা আক্তার, প্রত্যেকে তোমরা সবাই রিভিউ দিবা ক্লাসটার। ফাটাই দিব আজকে একদম আমরা এইচএসসি 27 গ্রুপটা একদম ফাটাই দিব, ঠিক আছে? আচ্ছা, একটু পড়াশোনা করি এবার, চলো। বাংলাদেশের বৈশিষ্ট্য একটু দেখো। বাংলাদেশের জনসংখ্যার, এটা হচ্ছে জন্মহার, সরি এটা জনসংখ্যা। দেখো এটা কিভাবে ড্রাস্টিক আকারে বাড়তেছে, একদম পজিটিভ। এখান থেকে শুরু হয়ে বাড়তেছে বাড়তেছে। তার মানে আমাদের জনসংখ্যার বৈশিষ্ট্যটা কি? আপওয়ার্ড। এটা আপওয়ার্ড মোবিলিটি, এটা আপওয়ার্ড মোবিলিটি, মানে এটা জনসংখ্যা বাড়তেছে, ঠিক আছে? ওকে, বাংলাদেশের কিছু তথ্যগুলো দেখো, এগুলো থেকে এমসিকিউ আছে, আমি কালারফুল করে দিছি। বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে একটা। আমাদের 1951 সালে জনসংখ্যা ছিল এত মিলিয়ন, 91 সালে তা বেড়ে দাঁড়ায় 106 এত মিলিয়ন, 2011 সালে এত মিলিয়ন, এবং এটা আস্তে আস্তে বাড়তেছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, 1.22%। এটা থেকে এমসিকিউ আসে, বুঝছো? জনসংখ্যা বৃদ্ধির হার প্লাস আমার জনসংখ্যার ওভারঅল যেটা আছে, এই জিনিসগুলোর তথ্য কিন্তু আমাদের পরীক্ষা অনেক সময় আসতে দেখা যায়, সেটা অবশ্যই আমাদের পড়তে হবে। প্রান্তিক বণিক, এই যে তোমার নাম দিলাম, এখন তুমি যেটা বলছো, তুমি কি তাহলে তাই? তোমার নাম তুমি নিয়ে ফেললাম, ঠিক আছে? ওকে, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখো। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বটা কিভাবে বাড়ছে একটু দেখো। জনসংখ্যা বৃদ্ধির হার 1975 স্বাধীনতা পরবর্তী সময়ে মাত্র 483। চিন্তা করো কত ফাঁকা ফাঁকা ছিল আমাদের এলাকাটা। এরপর কেমন ছিল? 80-তে একটু বাড়ছে, তারপর 600, 720, 804 করতে 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 2018 সাল 1278, অনেক বেশি। আমরা একদম গ্যাদারিং হয়ে গেছে। দেখো এটা থেকে কয় ডবল বলো তো? অলমোস্ট 3 ডবল, অলমোস্ট 3 ডবল হয়ে গেছে, বুঝতে পারছো? তো আমাদের কিন্তু জনসংখ্যাটা বাড়তেছে। আচ্ছা, জন্ম ও মৃত্যু হার। বাংলাদেশের জন্ম ও মৃত্যু হার দেখো, স্থূল জন্মহার, মৃত্যু হার তিনটা দেওয়া। রেশিওটা একটু বুঝো। জন্মহার 18, মৃত্যু হার 4, তাহলে কি জনসংখ্যা বাড়বে। জন্মহার 19, মৃত্যু হার 5, এটাও জনসংখ্যা বাড়বে। জন্মহার 18, মৃত্যু হার 5, এটাও জনসংখ্যা বাড়বে। আমরা জন্মহার কন্ট্রোল করতে পারতেছি না, ফলে আমাদের কিন্তু জনসংখ্যাটা বাড়তেছে। বোঝা গেছে? খুব ইজি। ওকে, আরো কিছু ঘনত্ব আছে এখানে দেখো, বৃদ্ধির হার আরো কিছু দিচ্ছে তোমার এখানে। সেগুলো আমাদের মোটামুটি মুখস্থ না করলেও হবে, আমরা জাস্ট ওভারঅল কয়েকটা আইডিয়া তো আমাদের ক্লিয়ার। সেই তথ্যগুলো এখন আমাদের এত বেশি না দেখলেও হবে। এবার আমরা চলে যাই বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য, নারী পুরুষ অনুপাত ও অভিগমন। রেশিও কত? ফিমেল রেশিও কত বলো? রেশিও কত? এই রেশিওটা আমরা এখন পড়বো। আচ্ছা, সো রেশিওর আগে একটা মাছি ডিস্টার্ব করতেছিল। রেশিওর আগে আমরা একটু দেখি যে বাংলাদেশের বয়সের শ্রেণীটা 0 থেকে 14, শতকরা হার মাত্র 27%, সবথেকে এরা বেশি। 0 থেকে 14 মানে বাচ্চা কাচ্চা, শিশু, এদের সংখ্যা সবচেয়ে বেশি, 27%। তাদের মধ্যে পুরুষ কত হয় দেখি তো? 2,22,83,000, 2,15,21,000। তার মানে কি পুরুষের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। আবার দেখো
মানে শিশুদের ক্ষেত্রে পুরুষ বেশি মেয়ে কম, 15 থেকে 24। এদের ক্ষেত্রে আবার পুরুষটা সামান্য বেশি, 1,53,00,000। এখানে 1,52,00,000, মাত্র 1,01,00,000 হেরফের। 25 থেকে 54 মধ্যবয়সী। এইখানে আবার দেখো একটু ঘাপলা হয়ে গেছে। বিয়ের এই যে বিবাহ বলে না বাংলাদেশে মাঝে মাঝে, স্যার এই যে বিবাহ উপযোগী মেয়ের সংখ্যা বেশি হয়ে গেছে ছেলের থেকে, একই রকম 25 থেকে 54 দেখো 3 কোটি, এটা হচ্ছে পুরুষ, আর 3,26,00,000 এটা হচ্ছে মেয়ে। সংখ্যাটা কিন্তু বাড়তেছে, মেয়েদেরটা বাড়তেছে। আবার দেখো 55 থেকে 64 যাদের একটু বৃদ্ধ বয়স, 5,40,00,000, 5,52,00,000, এখানেও মেয়েরা বেশি। আর 65 বৃদ্ধ যারা, সেক্ষেত্রেও মেয়েরা বেশি, 5 কোটি আর 4 কোটি। সেখানে কিন্তু পার্থক্যটা আমরা এভাবে দেখতে পারি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব সময় সব বয়সী ছেলে মেয়ের সংখ্যা এক থাকে না। যেমন এরা যখন বৃদ্ধ হবে, পরবর্তী বয়সে যাবে, তখন কিন্তু আমরা দেখবো এই লাইনটা নিচে চলে আসবে, অর্থাৎ তখন আবার এটা বেশি থাকবে, এখানে যাবে এরা তখন বেশি থাকবে। এইভাবে এরা যখন বড় হবে সার্কেল গুলোতে যাইতে থাকবে, একটা একটা করে সার্কেল যাবে, নতুন আর একটা সার্কেল আসবে। বুঝতে পারছো? এই প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হয়, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকে। ওকে, এবার দেখো বাংলাদেশের নারী পুরুষের যে অনুপাত, 1991-তে 106, মহিলা 2004 সালে 104:100, প্রতি 100 জন মহিলার জন্য 104 জন পুরুষ, 39:100। আচ্ছা, এখানে ডেটাগুলো সঠিকভাবে দেওয়া নাই, বাট এখানে অনুপাত, কিছু অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা মনে করো এখানে তথ্যগুলো ঠিক দেওয়া নাই। আমরা তাহলে এবার চলে যাই পরবর্তী টপিকটাতে। ভাইয়া ছেলে জন্ম দিল বেশি, বড় হতে হতে মেয়েরা কিভাবে বেড়ে গেল? তারা বেড়ে যায় নাই, ওটা আগের জেনারেশন। 2000 মনে করো একটা জেনারেশন, সেখানে ছেলে মেয়েরা আছে, ছেলের সংখ্যা বেশি। ওরা যখন বুড়া হবে, একসাথেই তো বুড়া হবে, তখন তো ছেলে মেয়ের সংখ্যাটা বেশিই থাকবে। আরেকটা জেনারেশন মনে করো 0 থেকে 14-তে আসছে, ওইখানে আবার মেয়ের সংখ্যা বেশি, তো তারা আবার যখন পরে আসবে, এভাবে একটা একটা করে চলতে থাকবে। মানে বুঝছো? এই দেখো পার্থক্যটা বুঝো। মনে করো এটা হচ্ছে জেনারেশন 1, 0 থেকে 14, এখানে ছেলে বেশি, তো ওরা যখন 50-এ যাবে, তখন তো ছেলে বেশি থাকবে, একই থাকবে। আবার 60-এ যাবে, তখনও ছেলে বেশি থাকবে। এই জেনারেশনটা যতদূর যেতে থাকবে, যেই সেক্টরে যাবে ওই সেক্টরে ছেলে বেশি। এই জেনারেশনটা মনে করো 60-এর ঘরে আছে, তখন আরো একটা জেনারেশন 2 আসছে, সেই জেনারেশন 2-তে আবার মেয়ের সংখ্যাটা বেশি। তো তখন তুমি বলবা যে ভাইয়া এই জেনারেশনে মেয়ের সংখ্যা বেশি, এখানে বেড়ে গেল কেমনে? আরে বাবা, এটা তো আরেকটা জেনারেশন। পার্থক্য বুঝছো? একটা জেনারেশন ওরা আছে, ওরা যখন নিচে আসবে তখন সেম থাকবে, নতুন যে জেনারেশনটা আসবে তখন আবার নতুন নাম্বার ওখানে থাকবে। এদের থেকে এদের পার্থক্য একটা থেকেই যাবে। বুঝতে পারছো? যারা যারা রিভিউ দিবা তারা এখন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অনেকে বলতেছে ভাই স্ক্রিনশট নেন, নাও স্ক্রিনশট নাও। ডান, পোস্ট দেওয়া শেষ, আমরা আরেকটু পড়াশোনা করি। এইবার পড়বো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমার সাথে একটু মনোযোগ দিতে হবে এখন। সবার সবার মনোযোগ দিতে হবে। দিস ইজ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট, যেটা আমি ইজি করে পড়াবো। যারা আর্টসের আছো তাদের জন্য এটা নতুন, সায়েন্সের আছো তোমাদের জন্য আরো নতুন। ভালো করে মনোযোগ দাও। লিমন স্যার বলছে মনোযোগ দিতে, মনোযোগ দিবা। এবার আমরা পড়বো একটা দেশের জনসংখ্যা একটা জার্নিতে থাকে। জার্নিটা মানে কি? শুরুতে যেমন, মাঝখানে ওইভাবে থাকে না, ফ্লো চেঞ্জ হয়। জনসংখ্যা বাড়তেছে বাড়তেছে, আবার একটু কমলো, আবার একটু বাড়লো, এইভাবে যায়। ঠিক আছে? তো আমরা এই জার্নিটাকে, আমাদের একজন মানুষ থমসন, তিনি বলতেছে জনমিতিক বা ডেমোগ্রাফিক ট্রানজিশনাল। ট্রানজিশনাল মানে কি?
ট্রানজিশন মানে হচ্ছে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, একটা থেকে আরেকটা ট্রানজিট করলাম। এই ট্রানজিশনাল মডেলটাতে 4টা স্টেজ, 1 2 3 4। থমসন ওই লোকটা মনে করে একটা পৃথিবীতে বা যে কোনো দেশ এই 4টা স্টেজের মধ্য দিয়ে যায়। প্রথমে সে স্টেজ 1-এ থাকবে, তারপর সে 2-এ আসবে, 3-এ আসবে, 4-এ আসবে। এখানে তোমার এটা প্রত্যেকটা দেশের জন্য সত্যি। বাংলাদেশ আমরা এর মধ্যে কোনো একটা স্টেজে আছি, ইউএসএ এর মধ্যে কোনো একটা স্টেজে আছে। প্রত্যেকটা কান্ট্রি এই প্রত্যেকটা স্টেজের মধ্যে থাকবে, সব করে স্টেজ, এটা পার হলে এটা, এটা পার হলে এটা, এটা পার হলে এটা। এখন আসলে স্টেজটা আমি একটু তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝাই, আমার সাথে একটু মনোযোগ দিবা। 4টা স্টেজের নাম কি? এটা মনে রাখা কঠিন ভাইয়া। উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার, অধিক জন্মহার, মৃত্যুহার হ্রাস, মৃত্যুহার জন্মহার উভয় হ্রাস, মৃত্যুহার তুলনায় কম জন্মহার। মনে থাকতে পারবা? কঠিন হয়ে যাবে না? তোমাদেরকে আমি একটা গল্পের মাধ্যমে বুঝাই। এই 4টা স্টেজকে এই 4টা নাম দেওয়া হয়: প্রাক শিল্পায়ন, শিল্পায়ন, নগরায়ন, শেষ পর্যায়ে। বুঝো, আমাদের পৃথিবীতে প্রাক শিল্পায়ন মানে হচ্ছে, মনে করো ইন্ডাস্ট্রি যে তৈরি হলো, এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার অনেক আগে আমাদের পৃথিবীতে প্রযুক্তি ছিল না, কম ছিল। মানুষজনের চিকিৎসার জন্য এখন তুমি চাইলেই তুমি কি করো? ডাক্তারের কাছে চলে যাও। আলট্রাসোনোগ্রাফি বলো, যাদের যেটা লাগে, ব্রেন স্ক্যান বলো, তারপর হচ্ছে তোমার অন্য সকল ধরনের বোন এক্স রে বলো, সবকিছু চলে যাও না? তখন এটা ছিল না। মেডিকেল এডুকেশন টেকনোলজি খুবই কম, ফলে মানুষের রোগ হইলে মানুষ মারা যাইতো। বাচ্চা জন্ম দিতে গিয়ে মানুষ মারা যাইতো। যেহেতু টেকনোলজি নাই, ওই সময় মৃত্যু হারটা বেশি ছিল। আবার যেহেতু মানুষজনের নলেজ নাই, মানুষজন জানে না, সচেতন না। তুমি আমি এখন সচেতন, তাই না? আমাদের আগে বাপ দাদাদের কি দেখছি আমরা, দাদা নানাদের 7-8টা করে ছেলে মেয়ে, তারা সচেতন ছিল না। ওই টাইমে আরো সচেতন ছিল না মানুষ। তার মানে এই সময়ে যেহেতু টেকনোলজি ছিল না, তাই মৃত্যু হার বেশি। যেহেতু সচেতনতা ছিল না, তাই জন্মও বেশি। তাই এই সময় জন্মহারটা মোটামুটি সমান ছিল, কারণ যেই পরিমাণ মরতেছে ওই পরিমাণে জন্ম নিতেছে। প্রথম স্টেজটা এটাই। এরপর প্রথম স্টেজ থেকে তারা সেকেন্ড স্টেজে আসে, শিল্পায়ন। শিল্পায়ন মানে কি? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? টেকনোলজি। টেকনোলজি মানে কি? মৃত্যু হারটা আগের থেকে কমছে। তার মানে এখানে মৃত্যু আস্তে আস্তে কমা শুরু করে। কিন্তু টেকনোলজি আসার কারণে মৃত্যু হার কমলেও সচেতনতা তো বাড়ে নাই, জন্মহার তো আগের মতোই আছে। তাই জন্মহারটা এখানে পজিটিভ এবং জনসংখ্যাটা হুর হুর করে বাড়তেছে। আমার এই দুইটা প্রবলেম ছিল, মৃত্যু হার বেশি, জন্মহারও বেশি। মৃত্যু হারটা আমি কোনো মতে কমাইছি, জন্মহারটা আমি কমাইতে পারি নাই। মানুষটা বাড়তেছে। সেকেন্ড স্টেজ। আমরা বাংলাদেশ সেকেন্ড আর থার্ড স্টেজের মধ্যে আছি। ঠিক আছে, আমরা মৃত্যু হার কমাইছি, জন্মহার পারতেছি না কমাইতে, একটু একটু করে কমাইছি। তো এই জন্য এখানে জন্মহার বা জনগণটা বাড়তে থাকবে। 3 নাম্বার, আস্তে আস্তে আমরা শিল্পায়ন যখন করলাম, আমরা নগরায়ন করতে শুরু করলাম। এই নগরায়নে এসে আমরা আস্তে আস্তে মৃত্যুহার যেভাবে কমাইছি, মৃত্যুহার আমরা যেভাবে কমাইছি, মৃত্যুহার তো অলরেডি এখানে কমে গেছে আগের স্টেজেই। সো মৃত্যুহার কমাইছি, জন্মহারটা কমানো দরকার ছিল। নগরায়ন হওয়ার পর আস্তে আস্তে আমরা সচেতনতা বাড়ানো শুরু করলাম এবং জন্মহারও আস্তে আস্তে কমা শুরু করলো। আস্তে আস্তে জন্মহারও কমা শুরু করলো। তো দুইটাই যখন কমলো, মনে করো মৃত্যুহার কমে আছে আর জন্মহার এত বেশি ছিল, আস্তে আস্তে কমতেছে। এটা তো সময় লাগে।
এই যে সময় লাগে, এই সময়টা লাগার কারণে আস্তে আস্তে কিছু সংখ্যক জনসংখ্যা বাড়তে থাকে। বুঝো, মানুষের মৃত্যু হারটা আমি কমাই ফেলছি, মানে মানুষ কম মরতেছে। জন্ম হারটা অনেক বেশি ছিল আগের স্টেজে, এখন আমি জন্ম হারটা আস্তে আস্তে কমাচ্ছি। তো এই যে মৃত্যু হার তো কমেই আছে, আর এটা আস্তে আস্তে কমতেছে। মিনওয়াইল এই যতটুকু গ্যাপ আছে, এই গ্যাপের কারণে জনসংখ্যাটা একটু বাড়ে। বুঝতে পারছো? আচ্ছা, আর শেষ পর্যায়ে, যে পর্যায়ে আমরা এখনো যাইতে পারি নাই, এটা হইলো মৃত্যু হার তো কমছে, তার থেকে জন্মহার বাংলাদেশে একসময় আরো কমে যাবে, যখন কিনা জন্মহার কমে যাবে এবং জনসংখ্যা স্থির থাকবে। এই 4টা স্টেজের মাধ্যমে উনি বলছে প্রত্যেকটা কান্ট্রি যাবে, এবং সেই কান্ট্রিগুলোর এই 4টা স্টেজ দিয়ে তাদের ডেমোগ্রাফিক ট্রানজিশনটাকে বোঝানো হয়। একদম সিম্পল, এই স্টোরির মাধ্যমে মনে রাখবা। প্রাক শিল্পায়ন, টেকনোলজি নাই, চিকিৎসা নাই, মারা গেছে মানুষ। জন্মের জন্য সচেতনতা নাই, বাচ্চা কাচ্চা বেড়ে গেছে। শিল্পায়ন হইলো, টেকনোলজি আসলো, মৃত্যু আটকাইতে পারছি, কিন্তু জন্ম আটকাইতে পারতেছি না। ওরা কে সচেতন হইতেছে না, জনসংখ্যা বেড়ে গেছে। নগরায়ন হইলো, মৃত্যু তো কমাইছিলাম, জন্মটাও আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে 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 করতেছি, কিন্তু জনসংখ্যা একটু একটু করে বাড়তেছে, কারণ চেষ্টা করতেছে আস্তে আস্তে কমতেছে, তার মানে জনসংখ্যা তো বাড়বে হালকা হালকা। শেষ পর্যায়ে যেখানে মৃত্যু হারটা কম ছিলই, জনসংখ্যা ওই চেষ্টা করে কমাইতে কমাইতে আরো নিচে নিয়ে গেছি, ফলে জনসংখ্যা স্থির। এই 4টা স্টেজে বাংলাদেশ আমরা এই 2 আর 3-এর মাঝামাঝি আছি। বাকি উন্নত দেশগুলো এখানে আছে, 3 আর 4-এ আছে, আর এখানে কেউ নাই, প্রাক শিল্পায়নে কেউ নাই এখন আর, বা সবাই এই 4টা স্টেজের মধ্য দিয়ে আমরা আসছি। ঠিক আছে মহিম সরকার, আমি কিন্তু এটা আবার বুঝাইলাম তোমার জন্য, ক্লিয়ার কিনা বলো? বলো, বুঝতে পারছো? স্টোরির মাধ্যমে। এখন কিন্তু তোমার আর মনে রাখতে হবে না জন্মহার হ্রাস, মৃত্যুহার হ্রাস, জন্মহার বৃদ্ধি, মৃত্যুহার বৃদ্ধি, না, তুই স্টোরিটা মনে রাখো। টেকনোলজি নাই, সচেতনতা নাই। টেকনোলজি আসছে, সচেতনতা আসে নাই। টেকনোলজি আসছে, সচেতনতা আস্তে আস্তে আসতেছে। টেকনোলজি আসছে, সচেতনতা আস্তে আস্তে একদম কমায় ফেলছে মৃত্যুহার। ক্লিয়ার? ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল ওয়ান অফ দ্য টাফেস্ট জিনিস। ক্লিয়ার হয়ে গেছে? বুঝছো? শেষ পর্যায়টা হচ্ছে মৃত্যুহার তো কমে আছে, আর আমরা তো আগের স্টেজে এই যে জন্মহারটা কমাচ্ছিলাম, তো কমতে কমতে ওটা আরো কমে গেছে, একদম কমে গেছে। সো মৃত্যুহার থেকে জন্মহার কমে গেছে, তখন জনসংখ্যাটা স্থির ছিল। যেহেতু জন্মহার আর মৃত্যুহার যেহেতু কমে গেছে, তো জনসংখ্যা বাড়তেছে না। বুঝছো? আচ্ছা, এই মডেলটা কিছু সমালোচনা আছে, ক্রিটিসিজম আছে, মানুষ জেলাস। বুঝছো? জেলাসি থেকে তারা একটা ক্রিটিসাইজ করছে যে মডেলটা যে দিচ্ছেন ভাই, আপনার মডেলে কিছু সমস্যা আছে। কি সমস্যাটা একটু দেখি। ওরা বলতেছে ঐতিহাসিক ধারণার ভিত্তিতে এই মডেল দাঁড় করানো হয়েছিল, এর নির্দিষ্ট পরিসংখ্যানগত ভিত্তি নেই। বলতেছে ভাই আপনি তো এর কোনো ডেটা দিতে পারেন না, খালি বলছেন এমনি 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 বাড়বে, ডেটা দেন নাই। ডেটা দেন নাই, এই জন্য এটাকে সমালোচনা করছে। তারপর বলছে পরিবর্তনমূলক মডেলে অবাধ নীতিকে দৃঢ়তার সাথে বিশ্বাস করা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি প্রচেষ্টার কথা উল্লেখ হয়নি। মানে উনি বলতেছে টেকনোলজির কারণে মাতৃমৃত্যু কমছে, জনসংখ্যা সচেতনতার কারণে কমছে, বাট এখানে গভর্নমেন্ট যে কিছু করছে, কারা স্টেপ নিছে, এটা কিন্তু সুন্দর করে বলে নাই এই মডেলে। এটা একটা সমালোচনা করছে যে ভাই আপনি সব বলছেন কিন্তু জনগণের কথা বলেন নাই। এটা দিয়ে ওদেরকে একটু মানে ব্লেম দিছে, হয় না কিছু মানুষ ওইরকম একটা ব্লেম। কেন জেলাস? আচ্ছা, এটা বেসিক্যালি জেলাস না, আমি ওদের বলার জন্য বলছি। এটা মূলত কেউ একটা মডেল দিলে ওটা সবাই একটু অ্যানালাইসিস করে ক্রিটিসাইজ করবে, কোনো লুপ থাকলে লুপগুলো তুলে ধরবে, এটা হচ্ছে সেইটা। এই মডেলে স্থানান্তরের অভিগমনের কথা বিবেচনা করা হয় নাই। তোমরা কি লক্ষ্য করছো মডেলে কি বলছে? জনসংখ্যা বাড়া আর কমা পুরাটা জন্ম আর মৃত্যুর সাথে। কিন্তু আমরা কিন্তু পড়ছিলাম বাইরে থেকে যদি কেউ আসে, যেমন বাংলাদেশে রোহিঙ্গা আসছে লাখ লাখ, বেড়ে গেছে জনসংখ্যা। এই মডেলে মাইগ্রেশনের কথা কিন্তু বলে নাই, যে মাইগ্রেশন হইলে কি হবে।
বলছে, আমরা কিন্তু মডেলে পাই নাই কোথাও। সেটা একটা চমৎকার ক্রিটিসিজম, এই মডেলে অভিগমন বা মাইগ্রেশনের কথা বলে নেই, বুঝছো? সমালোচনা কিন্তু লেজিট, ভুলভাল না, বুঝতে পারছো? বলো সমালোচনা বা মডেলটা সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তো আমাদের ট্রানজিশন মডেল ক্লিয়ার। এবার আমরা বাংলাদেশের ট্রানজিশন মডেল হচ্ছে এটা। বাংলাদেশে এই যে দেখো, জন্মহার, এটা হচ্ছে মৃত্যুহার, এটা হচ্ছে জন্মহার, দুইটাই বেশি প্রথম ধাপে, ঠিক আছে? এটা দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, সরি তৃতীয় ধাপ, এইভাবে যাচ্ছে। আমরা এখন তৃতীয় ধাপে আছি, বুঝা গেছে? আচ্ছা, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি প্রায়। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, জাস্ট একটু অপেক্ষা করো। এবার আমরা একটু লাস্টের পার্টটা পড়বো, সেটা হলো বাংলাদেশের জনসংখ্যা বন্টন, পপুলেশন ডিস্ট্রিবিউশনটা কেন হয়েছে, কিভাবে করছি আমরা, আমরা কিসের ভিত্তিতে আমরা বাংলাদেশের জনসংখ্যা বন্টনটা করি, বা আমরা এক একজন আলাদা আলাদা জায়গায় থাকি, এই আলাদা জায়গাগুলোতে আমরা কিভাবে থাকি। বাংলাদেশের পৃথিবীর প্রধান ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে আমরা একটা, এবং এখানে আমাদের সব জায়গায় জনসংখ্যার সুষম বন্টন পরিলক্ষিত হয় না। মানে এক এক জায়গায় এক এক রকম মানুষ থাকে, পাহাড়ি অঞ্চলে এক এক রকম মানুষ থাকে, কম থাকে, বেশি থাকে, সেরকম অনেকগুলো মানুষ আছে। ভূপ্রাকৃতিক কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায়, দক্ষিণের বনাঞ্চলগুলোতে এটাতে ঘনত্ব কম। এমসিকিউ, কোথায় বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব কম? সিলেট, চিটাগাং, পাহাড়ি এলাকা। আচ্ছা, নদ নদী, উর্বর মৃত্তিকা, দেখতেছো? ছুটি দেন? হ্যাঁ ছুটি দিব তো, এই যে আর 3-4 মিনিট আছে, 5 মিনিট আছে। আচ্ছা, সো নদ নদী, উর্বর মৃত্তিকা, এই সকল জায়গায় অর্থনৈতিক কারণে অনেক মানুষ থাকে। তারপর মনে করো ভূমি সমতল উর্বর, যেখানে রয়েছে গ্রামীণ জনপদ, এসব সমতল ভূমিতে কম পরিশ্রমে অধিক ফসল উৎপন্ন করা হয়, এই জন্য থাকে। আচ্ছা, সমতল ভূমিতে মানুষ বেশি থাকে কেন? কারণ কম এফোর্ট দিয়ে এখানে ফসল বেশি বের করা যায়, এটা হচ্ছে একটা কারণ। এগুলো ইজি, এগুলো তোমরা একটু পড়লেই পারবা, এগুলো তোমরা বাসায় পড়লেই পেরে যাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, এইসব নদীর এলাকাগুলোতে পলি মাটি আছে, সো পলি মাটির কারণে ওই জায়গায় জনসংখ্যা অনেক বেশি ভিড় করে, এবং এই জন্য আমাদের শস্য উৎপাদন করতে যেতে অনেক ইজি হয়, এই জন্য এখানে লোক বসতি বেশি। এই যে একটা চিত্র দেখো, গ্রামীণ বসতি হচ্ছে 75%, শহরে বসবাস করে 25%। তার মানে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, নদী কোথায়, পলিমাটি কোথায়, সমতল ভূমি কোথায়, বুঝে গেছে? সেরকম প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পারি। 1991 সালের হিসাব অনুযায়ী আমাদের কি বলছে, বাংলাদেশের জনসংখ্যার মাত্র 8.8% লোক শহরে বাস করে। দেখছো এরা কত কম ছিল। 1991 সালের হিসাব অনুযায়ী সেটা 13% মাইগ্রেট করছে, 92 সালে 15%, 2001 সালে 23%, বর্তমানে শহরে জনসংখ্যা 35%। এটা আরো বাড়ছে, এটা অলমোস্ট 45% ছাড়াই গেছে। তার মানে কি? মাইগ্রেশন। তার মানে কি? শহর থেকে গ্রামে মাইগ্রেশন, সরি গ্রাম থেকে শহরে মাইগ্রেশন, ঠিক আছে? এই যে দেখো, ঢাকায় কত? 1 কোটি, মাই গুডনেস, 1,03,56,000। চট্টগ্রামে কত? 39 লাখ মাত্র। খুলনাতে, আমি খুলনা শহর থেকে 13 লাখ। রাজশাহীতে আরো কম, 7 লাখ। কুমিল্লাতে 3 লাখ। নাটোরে কত? 3 লাখ। রংপুরে 3,43,000। কক্সবাজারে 2,53,000। সো এইভাবে লোক দেখো ডিস্ট্রিবিউশনটা আলাদা। এই ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন কারণে হয়, ভূপ্রকৃতির কারণে হয়, জলবায়ু কোনটা ভালো,
তোমার গরম লাগে নাকি ঠান্ডা লাগে, ঝড় বৃষ্টি কোথায় বেশি হয় তার উপর হইতে পারে, মাটি কি ভালো উর্বর কিনা তার উপর হইতে পারে, পানি দেওয়ার সুযোগ আছে কিনা তার উপর হইতে পারে, নদীর অববাহিকায় হইতে পারে বা নদীর আশেপাশে হইতে পারে। সেরকম অনেকগুলো কারণে কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধি যেটা আছে এটা ডিস্ট্রিবিউশন আলাদা হইতে পারে। তো আমাদের আজকের ক্লাসটাতে আমরা চ্যাপ্টার 2 এর কোর প্রিন্সিপাল গুলো পড়ে ফেলছি। এইবার আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম না, লিমন ভাইয়া ইজ হিয়ার, জিওগ্রাফি হবে ক্লিয়ার। ক্লাসটা করে তোমাদের কার কার কেমন লাগছে তারা একটা আমাকে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমরা একটাই কথা বলবো, লিমন ভাইয়া ইজ হিয়ার। তারপর কি তোমরা সবাই জানো, এবং সবাই একটা কাজ করবা অবশ্যই, যারা যারা স্ক্রিনশট নিয়েছো এবং যারা যারা এখনো নিতে পারো নাই এখন নাও, নিয়ে তোমরা তোমাদের গ্রুপটাতে সাবমিট করে দাও এবং বলে দাও যে তোমাদের কেমন লেগেছে আজকে ক্লাসটা। কেউ অ্যানোনিমাস পোস্ট করবা না, অ্যানোনিমাস পোস্ট অ্যাপ্রুভ হয় না, তোমাদের প্রোফাইল থেকে করতে হবে। এবং তোমরা বলবা যে তোমাদের আজকে ক্লাসের অনুভূতিটা কেমন, লিমন স্যার কিভাবে পড়ালো, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি সঞ্জিত আক্তার বলছে জোশ ছিল ক্লাসটা, যারা এখনো ভর্তি হও নাই এরকম চমৎকার, আমি থাকবো, সৌরভ ভাইয়া থাকবে, সিমেন্স ভাইয়া থাকবে, বছর বছরের অভিজ্ঞতা। তোমাদের এইচএসসি জার্নিতে আমরা একদম A to Z তোমাদের জিওগ্রাফি কমপ্লিট করিয়ে দিব। তো এখনো সময় আছে, এইচএসসি তে কোথাও না কোথাও শুরু করে দিতে হবে, না করলে পিছায় যাবা। আমি চাই না আমার কোনো বাচ্চা পিছায় থাকুক, তাদের সকলকে কিন্তু একসাথে আগাইতে হবে। এবং এই জন্য কোর্স লিঙ্ক দেওয়া আছে, কোর্স লিঙ্কে তোমরা গিয়ে ভর্তি হয়ে যাও। যদি কোর্স লিঙ্ক কারো কাছে না থাকে কল করো 16910 নাম্বারে, কল দিয়ে বলো জিওগ্রাফি ক্লাস করছি, জিওগ্রাফি ক্লাস ভালো লাগছে, আমি ভর্তি হইতে চাই। বললে ওরাই তোমাকে বলে দিবে যে কি করতে হবে, ঠিক আছে? সো আমাদের ক্লাসের মনে হয় আরো 2-3 মিনিট আছে। সো এই 2-3 মিনিটে আমরা তোমাদের একটু কমেন্ট পড়ি, আমরা একটু দেখি যারা যারা আসছো। যারা যারা ভর্তি হও নাই হয়ে গেছে তাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা এইচএসসি জার্নিতে আগায় আসছো। যারা এখনো ভর্তি হও নাই তারা চমৎকার করে তোমরা ভর্তিটা হয়ে যাও। ভালো লাগছে ক্লাস, সুপার ডুপার হিট ছিল, মুন্নির বলতেছে। নাবিলা মিধার অনেক ভালো লাগছে, এসানের অনেক ভালো লাগছে, ভর্তি হবে এসান, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌসের ভালো লাগছে, ফাহাদ বলতেছে ভালো লাগছে, মাইশার ভালো লাগছে, লিমন ভাইয়া সুপার বেস্ট, ওকে। শরীফা ইসলাম ঈশা ভাইয়া ভালো লাগছে অনেক ক্লাস, ওকে, চমৎকার ক্লাস লিমন ভাইয়া, ওকে। তোমাদের প্রত্যেকেই তোমরা কিছু না কিছু বলতেছো। আমার স্লাইডটা বন্ধ হয়ে গেল কেন? ঠিক আছে, তো তোমাদের ক্লাসের এক্সপেরিয়েন্স গুলো আমি একটু পড়ি, আমার ভালো লাগে। লিমন ভাইয়া খুব সুন্দর করে বুঝাইছেন, মুহিন শিকদার ভালো লাগছে, ওকে। বিতি হালদার বলছে চমৎকার ভাইয়া, আমি ভর্তি হয়েছি। সুমাইয়া ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি আর অনেকে বলতেছো বেস্ট ভাইয়া। সাদিয়া ওকে। লিমন ভাইয়া আপনি ক্লাসগুলো নিয়েন। এসান ভর্তি হয়েছি, ওকে। ক্লাসটা ফাড়াফাড়ি ছিল। রুহি আফরিন তোমরা অনেক এনজয় করছো আমি দেখতে পাচ্ছি, আমিও অনেক এনজয় করছি। এইচএসসি 27 তোমাদের সাথে লিমন ভাইয়ার জিওগ্রাফি জার্নিটা শুরু, এই জার্নিটা মেমোরেবল হয়ে আছে এবং তোমরা আমার কাছে অনেক স্পেশাল, বিকজ এই বছরের প্রথম ক্লাস তোমাদের সাথে হইলো এবং আমার খুবই ভালো লাগলো ক্লাসটা নিয়ে। এবং আশা করছি তোমরা অনেক এনজয় করেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের কমেন্টে আমি দেখতে পাচ্ছি সবাই অনেক অনেক পজিটিভ কথা বলতেছো।